ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের কোর্স গাইডলাইন 14 স্পেশাল বিসিএস সাবজেক্ট বোটানি নিয়ে আলোচনা হবে। যেহেতু পরীক্ষা আগামী 10 তারিখে, তো আমরা চাচ্ছি যে খুব শর্ট টাইমের মধ্যে এটা শেষ করার জন্য আর কি। তো যেহেতু কোর্স আউটলাইন বিষয়ে কথা বলার আছে, তো আমরা একটু কথা বলার চেষ্টা করবো আর কি, যে এই বিষয়ে আসলে আমরা কিভাবে পড়াশোনা করতে পারি, আহ, কিভাবে পড়াশোনা করলে আমাদের জন্য উপকার হবে, সেই বিষয়গুলো আর কি। তো যাই হোক, আপনারা কোর্স গাইডলাইনে প্রথমে আমার পরিচিতি যেটা আছে সেটা একটু জানাই। আহ, আমি হচ্ছে প্রসেনজিৎ কুমার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বোটানি, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। স্লাইডে হয়তো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমার অনার্স এবং মাস্টার্স হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো আপনাদের সাথে আছি আমি আজকে কোর্স গাইডলাইনে। স্পেশাল বিসিএস নিয়ে আমাদের খুব বেশি জানার নাই, যেহেতু পরীক্ষা সাবজেক্ট অনেক আগে দিয়ে দিয়েছে, বা স্পেশাল বিসিএস সম্পর্কে আপনারা মোটামুটি জানেন। তো স্পেশাল বিসিএস সম্পর্কে জানার আগে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আহ, এই কোর্সের যেহেতু সাবজেক্ট ভিত্তিক 100 মার্কস আসবে, তো এই 100 মার্কে আমাদের আসলে কি কি আসতে পারে বিষয় ভিত্তিক, যেহেতু পরীক্ষার সময়টা খুব কম, যার কারণে আমরা এই বিষয় ভিত্তিকটা চেষ্টা করবো যে আসলে বিষয় ভিত্তিক আমাদের কি কি আছে। তো বিষয় ভিত্তিক জানার আগে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে প্রথমে জানার চেষ্টা করব হচ্ছে আহ, এখানে আপনাদের কোর্সটাকে কিভাবে ভাগ করা যায়। প্রথমে ভাগ করার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের এই পুরো কোর্সটাকে দুইটা অংশে ভাগ করা যায় আর কি, বিষয়ভিত্তিক পার্টটাকে দুইটা অংশে ভাগ করা যায়। সেই পার্টের মধ্যে আছে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট ওয়ান এর মধ্যে আমাদের যে বিষয়টা রয়েছে সেখানে আমরা সাধারণত থিওরিটিক্যাল পড়বো। আপনারা যারা সায়েন্স পড়ছেন তারা জানেন থিওরি এবং প্র্যাকটিক্যাল জিনিসটা কি। আর থিওরির ক্ষেত্রে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে যে আহ উদ্ভিদ, বা আমরা যেহেতু উদ্ভিদ বিজ্ঞানের বিষয়টাতে জানার চেষ্টা করব, সেই উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে উদ্ভিদের মরফোলজি, তাদের স্ট্রাকচার, তাদের রিপ্রোডাকশন সিস্টেম কেমন, বা তাদের যে জাস্ট পুরো থিওরিটাকে আমরা জানার চেষ্টা করি। আর পার্ট টু এর ক্ষেত্রে যেটা দেখবো সেটা হচ্ছে যে তাদের ফাংশন এবং অ্যাপ্লিকেশন নিয়ে, আমরা যেই থিওরিটা পড়বো সেই থিওরিটা আসলে কোথায় কাজে লাগতেছে বা তারা কিভাবে কাজ করতেছে, যদি আমরা এখানে সংক্ষেপে কিছু বোঝানোর চেষ্টা করি। সেক্ষেত্রে হবে যেমন এরকম যে আমরা উদ্ভিদের পাতার গঠনে জানি যে সেখানে ক্লোরোফিল আছে। ক্লোরোফিলটা আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে আমরা বুঝতে পারবো যে আসলে ক্লোরোফিল কিভাবে কাজ করে, ঠিক আছে। যেমন আমরা মরফোলজি অংশে আমরা ক্লোরোফিলটা দেখলো, কিন্তু এই ফাংশনে যখন আমরা দেখব তখন সেই ক্লোরোফিলটা কিভাবে কাজ করে বা সেখানে কিভাবে সাইকেলটা কাজ করে, যেমন C3 সাইকেল বা C4 সাইকেল, এগুলো নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছি। তো সেই জিনিসটা আমরা এখানে আর কি পড়বো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফ্যাক্ট। আর দুইটা পার্টের মধ্যে, তো পার্ট ওয়ান এবং পার্ট টু এর মধ্যে যা আছে সেখানে আমরা সাধারণত দুইটা অংশে ভাগ করে পড়তে হবে। তো যেহেতু দুইটা অংশে আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, তো আমাদের জন্য দুইটা অংশে পড়তে হবে, ঠিক আছে। এই পার্ট ওয়ান এর ক্ষেত্রেও আমাদের 50 মার্কস, এবং পার্ট টু এর ক্ষেত্রেও আমাদের রয়েছে হচ্ছে 50 মার্কস। তো যার কারণে আমাদের দুইটা পার্টই আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। তো যেহেতু 50 মার্কের জন্য এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, আর আপনাদের যে সিলেবাসটা দেওয়া আছে সেটা সাধারণত বিসিএস রিটেনে, পূর্ববর্তী রিটেনের কোশ্চেন যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এগুলো আসলে রিটেনের কোশ্চেন। তো আমরা রিটেনের কোশ্চেন, রিটেনের সিলেবাস যাই হোক, রিটেনের সিলেবাস আলাদা হলেও আমরা যেহেতু এমসিকিউ টাইপ আসবে, তো আমরা এমসিকিউ ধারাবাহিকতা নিয়েই পড়বো যে আসলে কিভাবে পড়তে হবে। আপনারা কোনো একটা বস্তু বা কোনো একটা কন্টেন্ট যখন পড়তে যাবেন, তখন আপনারা দেখবেন যে আসলে এখানে ওই কোশ্চেনটা কিভাবে আপনার আসতে পারে, ঠিক আছে। এমসিকিউ টাইপ চিন্তা করবেন, জাস্ট সেই জিনিসটা আপনারা চিন্তা করবেন যে এমসিকিউ এ কিভাবে আসবে, ঠিক আছে। যেমন এখানে আপনাদের মরফোলজি আছে, মরফোলজি বা অ্যানাটমি বা রিপ্রোডাকশন, জাস্ট বেসিক পার্ট গুলো আমরা সিলেবাস ধরে ধরে একটু জাস্ট দেখার চেষ্টা করব। যেহেতু এটা আপনাদের বিগত দেখা যাচ্ছে অনার্সে 4 বছর, এছাড়া ইন্টারমিডিয়েট যে বইটা আছে সেখান থেকে প্রায় পুরো সিলেবাসটাই কাভার করেন। তো এত বড় সিলেবাসে আসলে গাইডলাইন একদিনে দেওয়াটাও আসলে খুব কঠিন একটা ব্যাপার। তো আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা ঠিক কোন জায়গা থেকে কিভাবে পড়বেন এবং কতটুকু পড়বেন সেই জিনিসটাই আর কি জাস্ট দেখার চেষ্টা করব। তো যেহেতু 50 মার্কে আমাদের কি আছে,
50 মার্কের আছে থিওরিটিক্যাল। তো থিওরিটিক্যাল অংশে আমরা কি কি আছে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো আপনারা যদি দেখেন যে আসলে এখানে কি কি আছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি আছে। আমরা নেক্সট স্লাইডে গেলে আমরা আসলে থিওরিটিক্যাল পার্ট এবং প্র্যাকটিক্যাল যে বা ফাংশন বা অ্যাপ্লিকেশন পার্টে আমরা যদি আলাদা করে দেখি, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে এখানে কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে। যাই হোক, আমরা নেক্সট স্লাইডে গেলাম, ঠিক আছে। নেক্সট স্লাইডে যদি আমরা যাই তাহলে আপনারা দেখবেন যে আসলে এখানে কি কি আছে। আমরা নেক্সট স্লাইডে যদি যাই, প্রথম পার্টে আমাদের সিলেবাসটা আপনারা হয়তো অলরেডি কপি করে ফেলেছেন, যেহেতু আর পরীক্ষার প্রায় মানে যেহেতু 10 তারিখে পরীক্ষা, আজকে 12 তারিখ, তাহলে বোঝাই যাচ্ছে যে 1 মাসের কম সময় রয়েছে। তো এই 1 মাসের কম সময়ে আপনারা কিভাবে শেষ করবেন সেটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। তো পড়াশোনা যেহেতু করতে হবে, তো পড়াশোনার ক্ষেত্রে আপনারা এই জাস্ট সিলেবাসটা একটু ফলো করে পড়াশোনা করবেন। যেহেতু অনার্সে সবকিছু করতে হবে না, আবার অনার্সে প্রায় পুরোটাই কাভার করে এখানে, ঠিক আছে। তো যার কারণে আমরা কি করব, এইখানে সিলেবাসটা আসলে স্টাডি করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আপনারা দেখেন যে একটা জিনিস আছে, সেখানে হচ্ছে যে মাইক্রোবায়োলজি, আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে মাইক্রোবায়োলজি, ঠিক আছে। তাহলে মাইক্রোবায়োলজিতে আমরা যদি এখানে কিছু অংশ পড়তে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আহ আচ্ছা, মাইক্রোবায়োলজি প্রথম পার্টে আমাদের আছে হচ্ছে, যেমন হচ্ছে মাইক্রোবায়োলজিতে আমরা যেই জিনিসটা পড়বো আপনাদের সিলেবাসে সাধারণত আছে হচ্ছে যে সরল আরএনএ ভাইরাস এবং একটা ডিএনএ ভাইরাস নিয়ে, তাদের গঠন প্রকৃতি, সংখ্যা বৃদ্ধি এবং স্থানান্তর নিয়ে। তো আমরা যদি এখানে পড়ি তাহলে আমাদের আসলে কি কি প্রশ্ন আসতে পারে সেই চিন্তা ভাবনা নিয়ে পড়তে হবে। যেহেতু প্রিলিমিনারি কোশ্চিন, আপনাদের 4টা অপশন থাকবে। তো যার কারণে আমাদের এই 4টা অংশ আলাদা করে আমরা পড়ার চেষ্টা করব, যে আসলে এই প্রিলিমিনারি কি কি আছে আর কি কি আসবে, সেই 4টা অপশন দেখে আমাদের দাগানোর চেষ্টা করব। তো আমরা যখন আরএনএ ভাইরাস পড়বো, তো ওই ভাইরাস পড়ার আগে আমরা যেহেতু মাইক্রোবায়োলজিতে আমরা 4টা অংশ পড়বো, 4টা অংশের মধ্যে আছে হচ্ছে সরল আরএনএ ভাইরাস, মানে মানে মেন কথা হচ্ছে যে ভাইরাস, এরপর পিওন, ভিরিওর এবং ব্যাকটেরিয়া, এই 4টা অংশ আমরা মাইক্রোবায়োলজিতে পড়ি। তো এই 4টা অংশের মধ্যে আমার 4টা অংশ থেকে প্রচুর কোশ্চিন আসার সুযোগ আছে। যেহেতু মাইক্রোবায়োলজিতে আমাদের এই ভাইরাস, প্রিয়ন, ভিরুস বা ব্যাকটেরিয়া থেকে যে প্রশ্নগুলো আসবে, তো আপনারা যদি শুধুমাত্র সিলেবাসটা ফলো করেন, তাহলে দেখা গেছে যে প্রিলি থেকে পুরো কোশ্চেন কমন পাবেন না। কারণ পিএসসি তে যা করে, পিএসসি হচ্ছে যে আপনার পুরো বেসিকের উপর কোশ্চেন গুলো করে থাকে। এবং দেখা গেছে যে আপনি ভাইরাসের গঠন এবং শুধুমাত্র আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের গঠন নিয়ে পড়াশোনা করতে বলা হয়েছে, কিন্তু আপনারা শুধুমাত্র গঠনটাই পড়ছেন, তাহলে তো আসলে প্রশ্ন সবগুলো কমন আসবে না। সেখানে ভাইরাস কিভাবে আসছে, ভাইরাস অর্থ কি, টি টু ফার্স্ট কেন বলা হচ্ছে, এই টাইপের, বা ভাইরাসের জনক কে, ভাইরোলজির জনক কে, ভাইরাসের মানে আবিষ্কারের একটা সংক্ষিপ্ত ইতিহাস আর কি, যেটা বলা যায়, সেই জিনিসটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। তো সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে যদি আমরা একটু পড়ি, তাহলে আমরা জাস্ট একটু হালকা করে পড়ার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো। যেমন ভাইরাসের বৈশিষ্ট্যগুলো আমরা জানার চেষ্টা করবো, ঠিক আছে। আপনাদের এই শুধু যে সরল ভাইরাস, আবার ডিএনএ ভাইরাস যেগুলো আছে, শুধু এই গঠন কাঠামোটাই পড়বো না, এর বাইরেও আমরা এর কিছু অংশ পড়বো। যেমন ভাইরাস কাকে বলে, ভাইরাস কোষীয়, অকোষীয়, বা এই টাইপের কি জিনিসগুলো আছে, ভাইরাসের নিচে কোনটি, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আর ভাইরাসের জড় বৈশিষ্ট্য কোনটি। তো এইভাবে আপনাদের অপশন হিসেবে আসতে পারে। এছাড়া হতে পারে যেমন ভাইরাসের প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি বিপাকীয় এনজাইম, এনজাইম নেই বা বিপাকীয় এনজাইম নেই এমন বস্তু কোনটি, ঠিক আছে। এবং ভাইরাস এমন একটা প্রাণী যেটা আসলে উদ্ভিদ, প্রাণীও বলতে পারা যায় না, আবার জড়ও বলা যায় না, ঠিক আছে। মানে জীব এবং জড় মধ্যবর্তী একটা অবস্থা। যার কারণে আমরা এখানে কি করব, এখানে ভাইরাসের জীব এবং জড় কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা, মানে আপনারা একটু পড়তে হবে আর কি। এই বৈশিষ্ট্য থেকে কিছু প্রশ্ন আসবে যে ভাইরাসের কোনটি জীবীয় বৈশিষ্ট্য। তখন আপনাদের ভাইরাসের ডিএনএ আছে, আরএনএ আছে, এদের মিউটেশন ঘটে, ঠিক আছে, এদের বংশবৃদ্ধি ঘটে, এগুলো হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, এগুলো পড়তে হবে। আর যদি আমরা বলি যে জড় বৈশিষ্ট্য কোনগুলা, তাহলে জড় বৈশিষ্ট্যের ক্ষেত্রে আপনারা পড়বেন হচ্ছে যে এখানে এই, এটা যেহেতু অকোষীয়, কারণ এদের কোষটা সম্পূর্ণ নয়, এই জন্য এখানে অকোষীয় বলা হয়। এদের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের বিপাকীয় এনজাইম নেই, এই জিনিসগুলো পড়তে হবে। এবং এদের দৈহিক বৃদ্ধি ঘটে না, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে এবং দৈহিক বৃদ্ধি ঘটে না। এই কারণে এখানে কিন্তু আপনাদের বাকি যেগুলো ব্যাকটেরিয়া বা অন্যান্য কিছু পড়বেন, সেখানে দেখবেন অন্য কিছু পড়বেন, কিন্তু এখানে দেখেন যে শুধু সংখ্যা বৃদ্ধি লেখা আছে, কারণ এখানে আপনাদের দৈহিক বৃদ্ধি ঘটে না। কারণ ব্যাকটেরিয়াটা কি হয়,
বা ভাইরাসটা কি হয়, ভাইরাসটা শুধু সংখ্যা বৃদ্ধি ঘটে, এরা নিজেদের কোষ আয়তনে বড় হতে পারে না। তো এখানে আমরা এই জিনিসটা পড়তে হবে। এরপরে কিছু ইতিহাস পড়তে হবে, যেমন ভাইরোলজির জনক কে বা ভাইরাস আবিষ্কার করেছেন কে। ভাইরাস আবিষ্কার করেছেন হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে জাস্ট, ঠিক আছে। তো এছাড়াও ভাইরাস নিয়ে আসলে অনেক পড়ালেখা করতে হবে, যেমন ভাইরোলজির জনকে, ভাইরোলজির জনক যদি বলি তাহলে আমাদের স্ট্যানলি হবে, ঠিক আছে। আবার ভাইরাসের ক্ষেত্রে প্রথম যে এখানে ক্যালাসিত করেন কে, ঠিক আছে। এরপরে টিএমভি ভাইরাস নামকরণ করেন কে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের একটু দেখতে হবে, ঠিক আছে। এরপর আপনাদের আছে হচ্ছে আহ ভাইরাসের প্রকারভেদ করতে হবে, ঠিক আছে। যেহেতু গঠন ও প্রকৃতি থাকলেও আমাদের কিছু স্ট্রাকচার বা এদের প্রকারভেদ করতে হবে। যেমন গোলাকার, এরপরে আপনার আছে হচ্ছে, এরপরে ভাইরাসের গঠনের উপর ভিত্তি করে ভাইরাসের যেমন গোলাকার হচ্ছে, গোলাকার ভাইরাস কোনটি, নিচের কোনটি, কোন ভাইরাসের আকৃতি গোলাকার, সেখানে আপনাদের কি আসতে পারে। যেমন আসতে পারে হচ্ছে যে পোলিও ভাইরাসটা হচ্ছে গোলাকার, বা এইচআইভি যে ভাইরাস সেটা গোলাকার, নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, এই টাইপের প্রশ্নগুলো সাধারণত আসবে, ঠিক আছে। এরপর ব্যাঙ্গাচি আকৃতি ভাইরাস কোনটি, পাউরুটি আকৃতি ভাইরাস কোনটি, এই যে ভাইরাস গুলো আছে সেই ভাইরাস গুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আপনার নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে ভাইরাস আছে, যেমন আরএনএ ভাইরাস, যে এখানে যেমন আরএনএ ভাইরাস আছে, ডিএনএ ভাইরাস আছে। তাহলে এটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? নিউক্লিক অ্যাসিডের ধরনের উপর। যদি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে সেটা আরএনএ ভাইরাস, আর যদি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে সেটা কি হবে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে সেটা হবে ডিএনএ ভাইরাস। তাহলে নিচের উদাহরণ হিসেবে আসতে পারে যে আপনার প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, ঠিক আছে। তখন আপনার লিখতে হবে যে আসলে নিচের কোনটি ডিএনএ ভাইরাস। টি2 ফাজ, এখানে এখানে ডিএনএ ভাইরাস দেওয়া হচ্ছে টি2, ঠিক আছে। আপনাদের সিলেবাসে আছে শুধুমাত্র টি2, কিন্তু আপনাদের এই টি2 ফাজ ভাইরাসের বাইরেও আপনাদের অন্যান্য ভাইরাসের উদাহরণ দিতে পারে, ঠিক আছে, যেমন ভ্যাকসিনিয়া ভাইরাস হতে পারে। এগুলো হচ্ছে যে আপনাদের পড়াশোনা অন্তর্ভুক্ত। তো এগুলো সাধারণত আপনারা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো মোটামুটি আপনারা ইন্টারমিডিয়েট অংশ পড়ছেন, তো এগুলো আশা করছি যে আপনারা ইন্টারমিডিয়েটের যে বইতে আছে সেই বই থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন। কারণ এই বইটা আসলে আপনাদের মোটামুটি এই প্রথম অংশটা যে পার্ট 1 যেটা আছে, পার্ট 1 এর যে আহ, আপনার থিওরিটিক্যাল যে বিষয়টা, সেটা কিন্তু আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট বই থেকে মোটামুটি কাভার করতে পারবেন। আর অবশ্যই সবাই অনার্স যেহেতু শেষ করছেন, মোটামুটি এই বিষয় সম্পর্কে সবার ধারণা রয়েছে। তো এর মধ্যে গঠন এবং প্রকৃতি যেহেতু সিলেবাসের অংশ, তো প্রশ্ন যদি সিলেবাস ধরে করে তাহলে আমাদের এই গঠন প্রকৃতি নিয়ে আমাদেরকে পড়তে হবে। যেমন গঠন প্রকৃতি হিসেবে একটা আরএনএ ভাইরাস রয়েছে, যেটা হচ্ছে যে আপনাদের টিএমবি ভাইরাস, ঠিক আছে। তাহলে টিএমবি ভাইরাস কেমন, ঠিক আছে, এই ভাইরাস নিয়ে আপনাদের পড়তে হবে যে আসলে টিএমবি ভাইরাস আপনাদের গঠনটা কেমন হতে পারে, ঠিক আছে। তাহলে টিএমবি ভাইরাসের গঠন যদি আপনাদের পড়তে হয়, তাহলে টিএমবি ভাইরাস সবচেয়ে বড় ভাইরাসের মধ্যে একটা, ঠিক আছে। এর দৈর্ঘ্য হচ্ছে 300 ন্যানোমিটারের মতো। তো এই জিনিসটা আপনাদের একটু জানতে হবে যে এটার আসলে কত ন্যানোমিটারের মতো, ঠিক আছে। এবং সবচেয়ে ছোট ভাইরাস কোনটি, সেগুলো আপনাদের আসতে পারে। যেমন সবচেয়ে ছোট ভাইরাস যদি অপশনে আসে তাহলে আপনার পোলিও ভাইরাস হতে পারে, অথবা ফুট অ্যান্ড মাউথ রোগের যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটা আপনার সবচেয়ে ছোট ভাইরাসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তো এগুলো আপনাদের একটু পড়তে হবে। আর টিএমবির গঠনটা একটু আপনারা ছবি একটু দেখবেন, জাস্ট ছবিতে কি কি আছে। যেমন এখানে একটা আরএনএ স্লাইড থাকবে, যেহেতু এটা আরএনএ ভাইরাস, এখানে আরএনএ আপনাদের কত কি বলা হয় নিউক্লিওটাইড আছে, যেমন 6500 নিউক্লিওটাইড বিষয়টা আছে। তো এই 6500 নিউক্লিওটাইড একটু জানতে হবে, এর দৈর্ঘ্য কত বা প্রস্থ কত, এই বিষয়টা আপনাদের একটু জানা দরকার আছে। এরপর আপনাদের যেহেতু আরএনএ ভাইরাস আছে, এই আরএনএ ভাইরাস হিসেবে টি2 ফাজ আছে। তো টি2 ফাজ যেহেতু কথাটা আছে, এই ফাজ থেকে আপনাদের ফাজ ওয়ার্ডটা কিভাবে আসে এগুলো একটু জানতে হবে। আর ফাজ ভাইরাসটা আমরা আসলে যখন পড়বো তখন টি2 ফাজের যে গঠনটা আছে, এখানে আপনাদের গঠন নিয়ে আসতে পারে, ঠিক আছে। জাস্ট আপনাদের গঠনটা আপনাদের জানা আছে, গঠনটা আপনাদের যেহেতু ষড়ভুজাকৃতির, ঠিক আছে, টি2 ফাজের মাথাটা কেমন, ঠিক আছে। আপনাদের জাস্ট এইভাবে একটু মোটামুটি দাগানোর চেষ্টা মানে দেখবেন আর কি, একবার দেখলে আপনারা পারবেন, ঠিক আছে। এগুলো স্ট্রাইপ আছে, এগুলো একটু দেখবেন জাস্ট, ঠিক আছে। স্ট্রাইপ, এরপর এখানে আপনাদের ডিএনএ থাকে, ঠিক আছে, এখানে একটা কলার থাকে, এগুলো আপনারা জাস্ট একটু দেখার চেষ্টা করবেন। তো কলার থাকে কোন ভাইরাসে, তো টি2 ফার্স্ট ভাইরাসে। এরপর আপনার এটা এখানে যে ডিএনএটা থাকবে, এই ডিএনএটা হচ্ছে আপনাদের ডাবল হেলিক্স, ঠিক আছে। ডাবল হেলিক্স ডিএনএ নিউক্লিওটাইড কত হতে পারে, ঠিক আছে, এখানে প্রায় 60,000 নিউক্লিওটাইড। এবং টিএমবি ভাইরাসের আরএনএটা হচ্ছে 6500 নিউক্লিওটাইড, এখানে হচ্ছে প্রায় 60,000 নিউক্লিওটাইডের মতো। তো এগুলো আপনাদের একটু জাস্ট যেহেতু এমসিকিউ আসবে, এই টাইপের জিনিসগুলো একটু বেশি করে পড়তে হবে।
তো এরপর আপনাদের সংখ্যা বৃদ্ধি নিয়ে কিছু আছে, ঠিক আছে? এগুলো আপনাদের মাল্টিপ্লিকেশন যখন পড়বেন, সংখ্যা বৃদ্ধি, ভাইরাসের যখন সংখ্যা বৃদ্ধি যখন পড়বেন, ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা দুইটা চক্র আছে, একটা হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। তো এখান থেকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার এই লাইটিক এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্যটা যদি পড়েন তাহলে আপনার মোটামুটি কাভার হয়ে যাবে, ঠিক আছে? পুরো ডিটেলস চক্রাকারে পড়ার দরকার নয়, যেহেতু এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে। তো আপনারা দেখা গেছে এরকম পুরো চক্রাকারে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো মানে জাস্ট দেখবেন, কিন্তু মুখস্থ করার প্রয়োজন নাই আশা করছি। কারণ এখান থেকে আসলে যেহেতু এমসিকিউ টাইপ আসবে, এটা রিটেনের জন্য যেহেতু না, তো এটা আসলে আপনাদের প্রেশার নিয়ে কিছু নাই। আর লাইটিক এবং লাইসোজেনিক চক্রের বাইরে যে চক্রগুলো আছে সেখানের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ফেজ আছে, যে লাইসোজেনিক চক্রটাতে কি হয়, লাইসোজেনিক চক্রটাতে আপনার প্রথমেই যেটা ভেঙে যায় না, ঠিক আছে? ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা ভেঙে যায় না। তো এখানে একটা প্রোফাজ গঠন করে ব্যাকটেরিয়ার ডিএনএ সাথে, দেখা যাচ্ছে যে আপনার ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, ঠিক আছে, এটা যদি ব্যাকটেরিয়া হয়ে থাকে, যে ব্যাকটেরিয়ার ডিএনএ সাধারণত থাকে, যেটা আমরা অনেক সময় প্লাজমিড বা অন্য কিছু বলি, তো ভাইরাসের ডিএনএ যখন আপনার এখানে প্রবেশ করে, ঠিক আছে, তখন এই ভাইরাসের ডিএনএটা এই ব্যাকটেরিয়ার ডিএনএ সাথে যুক্ত হয়ে দুইটা মিলে একটা কম্বিনেশন গঠন করে, যেটাকে বলা হয় প্রোফাজ। এটা হচ্ছে লাইসোজেনিক চক্র, ঠিক আছে? আপনার এই লাইসোজেনিক চক্রটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে বেশি ইম্পর্টেন্ট বলতে লাইটিক এবং লাইসোজেনিক দুইটা চক্রই লাগবে। তবে এই লাইটিক এবং লাইসোজেনিকের মধ্যে পার্থক্যটা হচ্ছে আহ, এই কি বলা হয়, এই একটা গঠন করে, যখন এই চক্রটা গঠন করে, দুইটা ডিএনএ গঠন করে, তখন সেখানে আপনার আসলে প্রোফাজ একটা শব্দ আছে। আপনারা পড়লে বুঝতে পারবেন যে আসলে প্রোফাজটা কি। তো আপনাদের যদি বলা হয় যে প্রোফাজ গঠন করা হয় কোন চক্রে, ঠিক আছে, তখন আপনাদের এই লাইসোজেনিক চক্রে, লাইটিক চক্রে, লাইটিক প্লাস লাইসোজেনিক যে যে কোনো ভাবে আসতে পারে, ঠিক আছে? এগুলো একটু আপনাদের মোটামুটি পড়তে হবে, ঠিক আছে? এরপরে যদি আপনারা ভাইরাসের থেকেও ছোট যে বিষয়গুলো আছে যেগুলো দিয়ে উদ্ভিদের রোগ সৃষ্টি করে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার প্রিয়ন ভিরিওড, ঠিক আছে? এই প্রিয়ন ভিরিওডটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ প্রিয়ন ভিরিওডের ক্ষেত্রে আপনাদের যেটা আসে সেটা হচ্ছে প্রিয়ন্স কাকে বলে, ঠিক আছে? প্রিয়ন্স এর আবিষ্কার কে করেছেন, ভিরিওড কি জিনিস, ঠিক আছে? প্রিয়ন্স, যেমন আমরা যদি প্রিয়ন্সটা পড়ি, ঠিক আছে, এই যে প্রিয়ন, ঠিক আছে, এই প্রিয়নটা যদি পড়ি, প্রিয়নটা আপনার মনে রাখবেন যে প্রিয়ন হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, এবং এখানে কি থাকে, এখানে শুধুমাত্র প্রাণী দেহে রোগ সৃষ্টি করে, ঠিক আছে? প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আমাদের এখানে কি পড়ছিলাম, ডিএনএ বা আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এখানে আপনাদের এই যে ডিএনএ অংশটুকু থাকে এবং বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। কিন্তু প্রিয়নে এই ডিএনএ আবরণটা থাকে না, তো শুধুমাত্র প্রোটিন থাকে, তার কারণে এটা হচ্ছে প্রিয়ন্স, এটা আপনারা মনে রাখবেন। এবং এই প্রিয়ন্সটা শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। এবং কি কি রোগ সৃষ্টি করে সেগুলো আমাদের একটা নাম জানতে হবে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আছে যে পুরু রোগ, এই পুরু রোগে একটু জাস্ট একবার রিডিং করবেন যে পুরু রোগ আসলে কোথায় থেকে তৈরি হয়েছে, নিউ গিনিতে এটা প্রথম আবিষ্কার, ঠিক আছে? এরপরে আপনার স্ক্র্যাপি রোগ, ঠিক আছে, গরু ছাগল ভেড়ার যেগুলো স্ক্র্যাপি রোগ হয়, এই স্ক্র্যাপি রোগটা আসলে কার হয়, ঠিক আছে, ভেড়ার স্ক্র্যাপি রোগ হতে পারে। তারপরে গরুর ম্যাটকাও যেটা, ঠিক আছে। সাধারণত এই প্রিয়নের কাজ হচ্ছে মানুষের বা প্রাণীর দেহের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্রে এটা মানে ব্যাঘাত ঘটে, যার কারণে গরু ছাগল হোক অথবা মানুষ হোক, এই ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যায়। এবং ইনসোমনিয়া যেটা আছে একটা, মানে ঘুম না হওয়ার যে রোগটা সেটা হয় এবং পরবর্তীতে মারা যায় আর কি। তো এগুলো একটু পড়তে হবে। এবং এই প্রিয়নের গুরুত্বটা আপনাদের এখানে আছে, দেখেন গুরুত্ব আছে, ঠিক আছে? প্রিয়ন এবং ভিডিওডের দুইটারই গুরুত্ব লাগবে, তাহলে এই গুরুত্বটা যদি পড়তে থাকেন, তো গুরুত্বের মধ্যে আমাদের যেহেতু প্রিয়নের এখন পর্যন্ত কোনো উপকারী দিক আমরা পাই নাই, তো আমরা কি পড়তে হবে যে প্রিয়নের কি অপকারী দিক আছে, গুরুত্ব বলতে উপকারী এবং অপকারী দুইটা জিনিস আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তাহলে অপকারী দিকের মধ্যে আমি অলরেডি বলে দিয়েছি যে পুরু রোগ হয়, ঠিক আছে। আবার একটা জিনিস আছে সিজিএডি, ঠিক আছে, ক্রেসফিল্ড জ্যাকব ডিজিজ, এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা ফুল ফর্ম সহ আসতে পারে। এরপরে স্ক্র্যাপি রোগ আর কি, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে স্ক্র্যাপি রোগ হতে পারে, গরুর ম্যাট কাউ হতে পারে। তো এই জিনিসগুলো আপনাদের একটু জাস্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। আর পিওনের বৈশিষ্ট্য যদি পড়েন, যে যে বললাম প্রথমে যে পিওন শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। এরপরে ভিডিওর যদি পড়েন, ভিডিওর হচ্ছে যে এই ভি থেকে আপনারা মনে রাখবেন যে ভিত বা উদ্ভিদ, ঠিক আছে, শুধুমাত্র উদ্ভিদে রোগ সৃষ্টি করে। এবং এটা শুধুমাত্র আরএনএ দ্বারা তৈরি, নগ্ন আরএনএ। আমাদের যেমন এই টিএমবি ভাইরাসে আরএনএ ছিল, শুধুমাত্র বাইরে প্রোটিন আবরণ ছিল, এই প্রোটিন আবরণটাতে বলা হয়েছিল ক্যাপসোমিয়ার। সেই ক্যাপসোমিয়ার অংশ বাদ দিয়ে শুধুমাত্র আরএনএ দিয়ে গঠন করা হয়েছে হচ্ছে ভিডিও।
তাহলে ভিডিও ডেরও এরকম আমাদের গুরুত্ব পড়তে হবে। ভিডিও ডের ফলে নারকেল গাছের ক্যাডান ক্যাডান, এরপরে হচ্ছে যে লেবুর ক্যান্কার, ঠিক আছে, ক্যান্কার হচ্ছে এক্সোকর্টিস, ঠিক আছে, আলুর মাকু রোগ, এই টাইপের যে রোগগুলো হয় সেগুলো একটু পড়তে হবে আপনাদের, ঠিক আছে। এই এই জিনিসগুলো আর কি আপনাদের পড়ার মধ্যে। আহ এরপরে যদি আপনারা ব্যাকটেরিয়া পড়েন, আসলে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে আমাকে, 1 থেকে 1.5 ঘন্টা। তো আপনাদের যে বড় সিলেবাস, আসলে পুরো সিলেবাসটা স্টাডি করতে 1-1.5 ঘন্টার বেশি লেগে যায়। তো আসলে এত বেশি আলোচনা করা খুব কঠিন আমার জন্য। এরপর চেষ্টা করছি আর কি। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া যদি পড়েন, ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস, ব্যাকটেরিয়া অনেক ধরনের শ্রেণীবিন্যাস রয়েছে। তো আপনারা অলরেডি জানেন। এছাড়া ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়ার অর্থ কি, কোন শব্দ থেকে এসেছে, ব্যাকটেরিওলজির জনক কে বা আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে, এই টাইপের প্রশ্নগুলো আপনারা যখন পড়তে যাবেন, তখন এমসিকিউ এই টাইপের চিন্তা করে পড়বেন যে আসলে এখানে কি কি প্রশ্ন আসতে পারে। এরপরে ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিন্যাস বলা হয়েছে, ব্যাকটেরিয়ার কয়েকটা ধরনের শ্রেণীবিন্যাস আছে। যেমন হচ্ছে শেপের উপর ভিত্তি করে, আকারের উপর ভিত্তি করে। যেমন আপনার গোলাকার হতে পারে, ঠিক আছে, আমাদের অনেক ধরনের আকার হতে পারে। যেমন আমাদের যদি গোলাকার হয়, একটা আছে গোলাকার, গোলাকারের মধ্যে আবার অনেক রকম আছে। যেমন গোলাকার সিঙ্গেল থাকতে পারে, ঠিক আছে। গোলাকার শেপটাকে আমাদের বলা হয় হচ্ছে কক্কাস শেপ, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে কক্কাস বলি, তাহলে একটা থাকলে হবে মনোকক্কাস, দুইটা থাকলে হবে ডিপ্লোকক্কাস, ঠিক আছে। এবার চারটা থাকলে হবে টেট্রাকক্কাস, ঠিক আছে। এবার বিচ্ছিন্ন অবস্থায় এটা বিভিন্ন রকম আছে, স্টেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এগুলো টাইপ আপনারা একটু পড়বেন। এরপর হচ্ছে দণ্ডাকার আছে, ঠিক আছে। যদি ব্যাকটেরিয়ার শেপ আপনার দণ্ডাকৃতির হয়ে থাকে, তাহলে সেটা হবে কি, সেটা হবে হচ্ছে যে ব্যাসিলাস টাইপের। তো ব্যাসিলাসের মধ্যে এই একটা একসাথে থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, এগুলো আপনাদের একসাথে পড়তে হবে আর কি। এবং উদাহরণ সহ পড়তে হবে। যেমন মনোকক্কাস যদি বলি, যেমন একটা যদি থাকে যে মনোকক্কাস, তাহলে এই মনোকক্কাসের উদাহরণটা পড়তে হবে, ঠিক আছে। এখানে আপনাদের প্রত্যেকটা জিনিস পড়বেন এবং একটা করে উদাহরণ পড়বেন, ঠিক আছে। এবার ডিপ্লো ব্যাসিলাস, ব্যাসিলাসের ক্ষেত্রে আপনাদের এগুলো পড়তে হবে। এরপরে আছে কিছু আছে হচ্ছে কমাকৃতি, ঠিক আছে, এগুলো কমাকৃতি ব্যাসিলার উদাহরণটা কোনটি, যেমন ভিব্রিও কলেরি, এই টাইপের আপনাদের পড়তে হবে আর কি, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে বহুরূপী, ঠিক আছে। তো বহুরূপী যেহেতু একটু ব্যতিক্রম, তো এই কারণে এটা আসতে পারে, ঠিক আছে। তো বহুরূপী রূপ থেকে আপনারা মনে রাখতে পারেন যে রাইজোবিয়াম, ঠিক আছে। বহুরূপী আপনাদের রূপ থেকে আপনারা মনে রাখতে পারেন যে কি, রাইজোবিয়াম, ঠিক আছে। তাহলে রাইজোবিয়ামটা আপনাদের এখানে ইম্পর্টেন্ট। এরপর আপনাদের রঞ্জক পদ্ধতি যেটা আছে, যে কি ধরনের রং ধারণ করে, সেটার উপর ভিত্তি করে আপনাদের কি আসতে পারে, যে ব্যাকটেরিয়া কত ধরনের, ঠিক আছে, পজিটিভ অথবা নেগেটিভ, ঠিক আছে, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ যেটা বলে, এগুলো গুরুত্ব কোথায়, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভের গুরুত্ব কোথায় যদি বলা হয়, তাহলে চিকিৎসা ক্ষেত্রে এটার একটা বিশাল গুরুত্ব রয়েছে। আমরা যেমন বিভিন্ন রোগ ব্যাধি হলে যেমন অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, তো আসলে এটা সরাসরি খাওয়া ঠিক না, কারণ এখানে আমাদের কোন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করছে সেটার উপর ভিত্তি করে এই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ চিন্তা ভাবনা করে এরপরে আমাদের ওই টাইপের অ্যান্টিবায়োটিক আসলে দেওয়া হয়। তো এটা আসলে চিকিৎসা ক্ষেত্রে একটা বড় ধরনের গুরুত্ব রয়েছে। তো সর্বশেষ আপনাদের ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস যেটা আছে, প্রজননটা পড়বেন। প্রজননের মধ্যে অনেক রকম প্রজনন আছে, যেমন দ্বিবিভাজন, বার্ডিং, ঠিক আছে। এরপরে বিভিন্ন রকম স্পোর সৃষ্টি করার মাধ্যমে অজন জনন করে থাকে, ঠিক আছে। এরপরে যৌন প্রজননও কিছু থাকে নিরোজাইগোট সৃষ্টির মাধ্যমে। তো এগুলো একটু পড়তে হবে। এবং সালোক সংশ্লেষণ, ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষী প্রাণী, এখানে তো আসলে সরাসরি সালোক সংশ্লেষণ হয় না। তো এখানে কিছু একটা উপাদান আছে, যেমন ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস, ঠিক আছে। ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিস যেটা বলা হয়, তো এখানে ব্যাকটেরিও ক্লোরোফিল নামক একটা উপাদান আছে, ঠিক আছে। এই জায়গায় যখন পড়তে যাবেন তখন ব্যাকটেরিও ক্লোরোফিল নামক একটা উপাদান আছে, এবং সেখানে আপনার কার্বন ডাই অক্সাইডের সাথে আপনার পানি যুক্ত না হয়ে কি যুক্ত হয়, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড যুক্ত হয়ে সাধারণত ফটোসিনথেসিস প্রক্রিয়া চলমান করে। তো এই জিনিসটা একটু জাস্ট একটু পড়বেন যে ব্যাকটেরিয়াল ফটোসিনথেসিসে পানির পরিবর্তে কি থাকে, তখন এই জিনিসটা আপনার আসতে পারে। বা এখানে কোন ধরনের উপাদান থেকে ট্রান্সফরমেশন ট্রানজাকশন, এটা আসলে রিটেনের অংশের জন্য আসলে, কিন্তু এখানে আপনারা যদি পড়তে চান তাহলে আসলে একটু দেখবেন যে আসলে এখানে কি কি আছে। যেমন ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, যেমন একটা স্ট্রেইন থেকে আরেকটা স্ট্রেইনে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে। আর যদি ট্রান্সডাকশনটা দেখেন, তাহলে আমরা যখন লাইসোজেনিক চক্রে আমরা পড়ছি যে প্রোফাজ গঠন করে, তো প্রোফাজ গঠন করলে সেখানে আপনার যে ভাইরাসের যে ব্যাকটেরিয়ার কিছু অংশটা, এই ভাইরাসের মাধ্যমে পরবর্তী ব্যাকটেরিয়া যখন আক্রমণ করবে, তখন সেখানে কিছু অংশ ব্যাকটেরিয়াল অংশটা সেখানে প্রবেশ করে, তো সেটাই হচ্ছে মেইনলি হচ্ছে ট্রান্সডাকশন। তো এখানে আপনাদের পড়তে গেলে আপনাদের পড়তে হবে যে ট্রান্সফরমেশন প্রসেসটা আসলে কে আবিষ্কার করেছেন এবং এটা কিভাবে প্রমাণ করেছেন, ঠিক আছে। ফ্রেডরিক গ্রিফিথ নামক একজন আছে,
ঠিক আছে, যিনি ইঁদুরের উপর এটা প্রয়োগ করে সাধারণত এটা প্রমাণ করেন। ঠিক আছে, এই জিনিসগুলো জাস্ট একটু মজার বিষয়গুলো আছে এখানে, এখানে একটু পড়বেন। ঠিক আছে। আর অর্থনৈতিক গুরুত্ব, এখানে অণুজীবের অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা যে ভাইরাস, ব্যাকটেরিয়া, পিওন, ভিরুর যা যা পড়ছি সবগুলোর অর্থনৈতিক গুরুত্ব পড়তে হবে। তো এই অর্থনৈতিক গুরুত্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে আমার ধারণা। এখন এখানে যেমন আপনার ভাইরাসের ফলে কি কি রোগ ঘটে, উদ্ভিদের কোন রোগ, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, বা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে, এই টাইপ প্রশ্নগুলো আসতে পারে। এছাড়াও আপনাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে উপকার, যেমন রোগের ক্ষেত্রে যদি বলা হয়, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনার যে ডিপিটি একটা রোগ আছে, ঠিক আছে, আমরা যে একটা টিকা তো যে করি ডিপিটি, ঠিক আছে, এই একটা টিকা আমরা তৈরি করছি, ঠিক আছে। তো এই টিকাটা আসলে কোন রোগ থেকে আসছে, ঠিক আছে, তো করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, ঠিক আছে, এরপর হচ্ছে যে বট্রাইডেলাম পারটুসিস, এটা পি পারটুসিস, এরপর হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, এইটার ফুল ফর্ম গুলো প্রত্যেকটার ফুল ফর্ম লাগবে, খুবই ইম্পর্টেন্ট। এই ডিপিটি টিকাটা তৈরি হয় ব্যাকটেরিয়া থেকে, এবং এই এই যে তিনটা রোগ হয়, এই তিনটা রোগের কারণও হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে মাটির উর্বরতা বৃদ্ধিতে কি কি ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, যেমন অ্যাজোটোব্যাক্টেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম। এখানে অর্থনীতি গুরুত্ব অনেকগুলো আছে, ঠিক আছে। এরপরে আপনারা অবশ্যই দই খাইছেন, তো দই তৈরি করার জন্য একটা ব্যাকটেরিয়া প্রয়োজন হয়, তো সেই ব্যাকটেরিয়া গুলোর নাম করতে হবে, ঠিক আছে, স্টেপ্টোকক্কাস, ল্যাকটিস, ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো গুরুত্ব আছে, ঠিক আছে। এরপরে আপনার কফিতে কি ধরনের ব্যাকটেরিয়া থাকে, বা কফি তৈরিতে, বা অপকারিতা যদি বলেন, ঠিক আছে, গমের রোগ, ধানের যে পাতা ধসা রোগ, ঠিক আছে, এগুলো রোগের জন্য কোন প্যাথোজেন দায়ী, আপনাদের এখানে প্যাথোজেন গুলো একটু নামগুলো পড়তে হবে, ঠিক আছে, প্যাথোজেনের নামগুলো পড়তে হবে এবং উপকার অপকার উদাহরণ সহ পড়তে হবে। তো এটাই হচ্ছে আপনাদের মাইক্রোবায়োলজির উপর আর কি বিস্তারিত। তো এরপরে যদি আমরা আহ, পরের স্লাইডে যাই, তাহলে আপনারা দেখবেন যে আসলে আমরা পরের স্লাইডে হচ্ছে যে পরেরটা হচ্ছে যে মাইকোলজি বা ছত্রাক বিজ্ঞান। আমরা ছত্রাক বিজ্ঞান সম্পর্কে এখানে আপনাদের যে বিষয়টা আছে সেখানে হচ্ছে শ্রেণীবিন্যাস আছে, বিশাল একটা শ্রেণীবিন্যাস আছে। তো এখানে আসলে শ্রেণীবিন্যাস পুরোপুরি আপনাদের মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ শ্রেণীবিন্যাসটা আসলে রিটেনের সিলেবাস। আর প্রিলিতে যা আসবে সেটা হচ্ছে আপনাদের আহ যেমন ছত্রাক কাকে বলে, ছত্রাকের কয়েকটা উদাহরণ আছে, ঠিক আছে, এই উদাহরণগুলো পড়তে হবে, যেমন হানি মাশরুম কোনটি, নিচে কোনটি হানি মাশরুম, এই টাইপের প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে। আর লাইকেন কি, লাইকেনের সাথে কি কি থাকে, ঠিক আছে, লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের একটা কম্বিনেশন, লাইকেন, ঠিক আছে। এরপরে ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠন করা হয়, মানে ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আর কি পড়তে হবে, ঠিক আছে। ছত্রাকের শ্রেণীবিন্যাসের মধ্যে ভিত্তি আছে কিছু, যেমন অঙ্গ সংস্থানিক ভিত্তি। তো অঙ্গ সংস্থানিকের মধ্যে আমরা যদি পড়ি, তাহলে এখানে যেমন এককোষী, বহুকোষী, এরপরে মাইসিলিয়াম থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম কোষীয় অকোষীয় বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এগুলো খুব দ্রুত পড়তে হবে আর কি, ঠিক আছে। তো এরপর আছে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন আসবে। তো অর্থনৈতিক গুরুত্ব আসলে অনেকগুলো আছে, উপকারী এবং অপকারী সব দিকেই গুরুত্ব আছে। তো আপনাদের উপকারী দিকটা যদি পড়ি, তাহলে আপনারা বিভিন্ন শিল্পের ক্ষেত্রে এটার গুরুত্ব আছে, ঠিক আছে, কোথায় গুরুত্ব আছে, শিল্প ক্ষেত্রে এটার গুরুত্ব আছে। তাহলে এই যে আমরা যদি অর্থনৈতিক গুরুত্বটা পড়ি, তাহলে শিল্প ক্ষেত্রে কোথায় গুরুত্ব আছে ছত্রাকে, আমরা প্রথমেই জানি যে বেকারি শিল্পে আমরা স্যাকারোমাইসিস সিরিবিসি লাগে, ঠিক আছে, ইস্ট যেটা বলা হয়, এই ইস্টটার ফলে আমরা কিন্তু পাউরুটি শিল্পে আমরা খুব প্রচুর ব্যবহার করা হয়। এছাড়া দুগ্ধ বা পনির শিল্পে বা পনিরের যে গন্ধ বের, ভালো গন্ধ আনার জন্য পেনিসিলিয়াম, ক্যামেনবার্টে, এরপরে হচ্ছে যে আমাদের প্রথম যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে পেনিসিলিন থেকে, মানে পেনিসিলিয়াম থেকে, পেনিসিলিয়াম নটাকাম, পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, এগুলো আপনাদের একটু মোটামুটি পড়তে হবে, ঠিক আছে। এগুলো আসলে পড়ার কোনো বিকল্প নাই, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে যে খাদ্যদ্রব্য পচনে কোন ছত্রাক কাজ করে। এরপরে হচ্ছে যে আপনার ওই কাপড়ে যে বিভিন্ন ছোট ছোট দাগ পড়ে, ঠিক আছে, কালো দাগ পড়ে কাপড়ে, চিটি যেটা বলা হয়, এই চিটি রোগের জন্য আসলে কোন, মানে রোগ বলতে মানে চিটির জন্য আসলে কোন ছত্রাকটা দায়ী, বা কাগজের যে হলুদ হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে, এই কাগজের জন্য আসলে কোন ছত্রাক কাজ করে। এইখানে হচ্ছে মেইনলি আসলে ছত্রাকের গুরুত্ব আছে অনেকগুলো, এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে। আর ক্লাসিফিকেশন যেখানে আছে, ক্লাসিফিকেশনের ফলে যেমন আপনাদের মিক্সোমাইকোটিনা, ইউমাইকোটিনা, এগুলো একটু বৈশিষ্ট্য হালকা করে পড়বেন আর একটা করে উদাহরণ পড়বেন, ঠিক আছে। যেমন আপনার অ্যাস্ট্রোমাইকোটিনা আছে, ব্যাসিডিওমাইকোটিনা আছে, ঠিক আছে, যেমন অ্যাস্ট্রোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস যেগুলো স্পোর তৈরি করে। তো এই স্পোর ব্যাসিডিওমাইসিটিস, যে ব্যাসিডিও স্পোর তৈরি করে নিচে কোন ছত্রাক, তো এখানে যে একটা উদাহরণ আপনাদের পড়তে হবে, ঠিক আছে। তো আপনাদের যেহেতু সময় আসলে আর মোটামুটি 28 দিনের মতো আছে, তো আপনাদের খুব দ্রুত সময় এগুলো পড়তে হবে। তো এর বাইরে আপনাদের
তো তো কি কি আসতে পারে আমরা শুধু সেই ধারণাটাই দিব যে আসলে কি কি আসতে পারে, ঠিক আছে। এরপরে আপনাদের আছে হচ্ছে যে উদ্ভিদের রোগ এবং রোগের ধারণা। তো ম্যাক্সিমাম রোগ সাধারণত ছত্রাক জনিত হয়ে থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রয়েছে। তো এখানে আমরা সাধারণত প্ল্যান্ট প্যাথোলজি পার্টে আলোচনা করা হয়, তো এখানে আমাদের সিলেবাসে যেভাবে আছে সেভাবে আমরা পড়বো আর কি। তো উদ্ভিদ রোগ এবং ধারণা, এখানে আপনাদের বেশ কিছু রোগ সম্পর্কে পড়তে হবে। রোগটা কেন হয়, কি কারণে রোগ হয়, তার ডিজিজ ট্রায়াঙ্গেল, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে। ডিজিজ ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আপনারা এখানে যদি ডিজিজ ট্রায়াঙ্গেল আপনারা পড়ছেন, এগুলো সব জানেন। তো এরপর আপনারা এগুলো একটু পড়তে হবে যে আসলে কিভাবে হয়। যেমন উদ্ভিদের রোগ সৃষ্টি করার জন্য কয়েকটা ধাপ আছে, স্টেজ, যেমন এখানে স্টেজেস দেওয়া আছে, স্টেজেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ প্ল্যান্ট ডিজিজ, ঠিক আছে। তো প্রথম ধাপটা হচ্ছে ইনোকুলেশন, ঠিক আছে। এই ইনোকুলেশন হচ্ছে, ইনোকুলেশন কি দ্বারা ঘটে, ইনোকুলাম দ্বারা। তাহলে প্রাইমারি ইনোকুলাম, সেকেন্ডারি ইনোকুলাম, এগুলোর উদাহরণ লাগতে পারে। এরপরে সেকেন্ড ধাপটা হচ্ছে পেনেট্রেশন, যখন এই ইনোকুলেশন বা সংস্পর্শ যখন হয়, তখন আমাদের পেনেট্রেশন ঘটে, বা উদ্ভিদের যে জীবাণু অংশটুকা, এই ইনোকুলামটা কোনো উদ্ভিদের বলেন বা ব্যাকটেরিয়াতে বলেন বা যে কোনো কিছু অংশে প্রবেশ করে। এই প্রবেশ করাটাকে বলা হচ্ছে পেনেট্রেশন। এখানে আপনাদের সিলেবাসে যদিও এটা দেয়া নাই, যাই হোক। এরপর হচ্ছে যে ইনফেকশন। ইনফেকশন হলে যে আপনার রোগের লক্ষণ প্রকাশ পাবে এরকম না, ঠিক আছে। আপনাদের এখানে আসতে পারে নিচের কোন পর্যায়ে আপনার রোগ লক্ষণ প্রকাশ পায়, ঠিক আছে। তখন আপনারা অনেক সময় এই জিনিসটা দিয়ে দেন যে ইনফেকশন হলে রোগের লক্ষণ প্রকাশ পায়, আসলে এরকম না। ইনফেকশন হলে যে রোগের লক্ষণ প্রকাশ পাবে এরকম না, ঠিক আছে। ইনফেকশন হবে, এরপরে সেই জীবাণুটা বৃদ্ধি ঘটবে এবং সেটা প্রজনন ঘটে, যখন মাল্টিপ্লিকেশন হয়ে অনেক পরিমাণে হয়ে যাবে, ঠিক তখন আপনার মানে দেহে হতে পারে বা উদ্ভিদের দেহে কি হয়, সেটার লক্ষণ প্রকাশ পায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পড়তে হবে। বা অতি বিপন্ন মৌসুম বা শীতকাল বা গ্রীষ্মকালে কিভাবে এই ছত্রাকগুলো বেঁচে থাকে, যেহেতু তাদের জন্য এটা একটা প্রতিকূল পরিবেশ, তখন তারা বিভিন্ন স্পোর সৃষ্টি করে বেঁচে থাকে। এটাই হচ্ছে আসলে ওভার উইন্টারিং বা ওভার সামারিং বলা হয়। আর আপনাদের যদি রোগ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ, এগুলো আপনারা জাস্ট রিডিং করবেন, এখানে অত বেশি কিছু নাই। এখানে জাস্ট রিডিং করবেন আপনাদের জন্য। এইখানে যে বিভিন্ন রোগ আছে আপনাদের সিলেবাসে একদম কিছু রোগ একদম সরাসরি দিয়ে দিছে, তো এইগুলো আমাদের সরাসরি পড়তে হবে। যেমন ধানের ব্লাস্ট রোগ, ঠিক আছে। আপনারা যদি ধানের ব্লাস্ট রোগটা দেখেন, তো এখানে ধানের ব্লাস্ট রোগ এই 46 বিসিএস রিটেনেও এই জিনিসটা আসছে, ঠিক আছে। আপনার ধানের ব্লাস্ট রোগ এবং এটা আসছে, ঠিক আছে। এই ধানের ব্লাস্ট রোগ এবং হচ্ছে আখের লাল পচা রোগ, ঠিক আছে। এই দুইটা জিনিস কিন্তু আপনার 46 রিটেনে এই রোগের লক্ষণ, প্যাথোজেন এবং এটার প্রতিকার ব্যবস্থা, এই তিনটা জিনিস কিন্তু এই দুইটা আসছে, ঠিক আছে। তো এগুলো পড়তে হবে। তো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলা, সেটা হচ্ছে এই যে রোগগুলা ঘটে আর কি, ঠিক আছে। এই প্রত্যেকটা রোগের জন্য কি কি প্যাথোজেন দায়ী, এই জিনিসটা আমাদের পড়তে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যাথোজেন। আর রোগের লক্ষণগুলো একটু পড়তে হবে। এগুলো আপনাদের আসলে এক একটা রোগের জন্য তো যেহেতু এক একটা লক্ষণ প্রকাশ পায়, তো সেই লক্ষণগুলো পড়তে হবে। এবং বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমি বললাম যেটা হচ্ছে প্যাথোজেন, যেমন ধানের ব্লাস্ট রোগের জন্য আসলে কোন প্যাথোজেন দায়ী, ঠিক আছে? এখানে আপনার আসতে পারে। তো ধানের ব্লাস্ট রোগের জন্য দায়ী কোনটি, এখানে আপনাদের দুইটা অপশন হিসেবে আসতে পারে, যে ছত্রাক, ব্যাকটেরিয়া, দুইটা বলতে মানে অনেকগুলো অপশন যেটা আছে, যেমন ছত্রাক হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, এরপরে ভাইরাস হতে পারে। এই তিনটা অপশন দিয়ে আবার কোনোটি নয় বা প্রিয়ন ভিরোড এগুলোও দিতে পারে, ঠিক আছে। চারটা অপশন দিতে পারে। তো ধানের ব্লাস্ট রোগের জন্য দায়ী কোনটি, ঠিক আছে, এইভাবে আসতে পারে। আবার আপনার এই যে ধানের ব্লাস্ট রোগের জন্য যে প্যাথোজেনটা সরাসরি দায়ী, সেই প্যাথোজেনের নামটাও দিতে পারে। যেমন ধানের ব্লাস্ট রোগের জন্য দায়ী প্যাথোজেনের নাম হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজি, ঠিক আছে। এই পাইরিকুলারিয়া অরাইজিটাই হচ্ছে আপনার ধানের ব্লাস্ট রোগের জন্য দায়ী। তাহলে এইটার জন্য আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু নোট করে পড়ার চেষ্টা করবেন যে আসলে এখানে আহ 6টা বা 7টা রোগের নাম দিয়ে আছে, এই প্রত্যেকটা রোগের জন্য এক একটা প্যাথোজেন দায়ী, সেই প্যাথোজেন গুলোর নাম লিখে রাখবেন পাশে, ঠিক আছে। এটা লিখে প্যাথোজেনের নাম লিখে রাখবেন। আর এটা কি হলো, পাইরিকুলারিয়া অরাইজি, ঠিক আছে। এরপর হচ্ছে যে আপনার পরে যেগুলো আছে সেগুলো আপনার পড়বে হচ্ছে লেট গমের কাণ্ড মরিচা রোগ, ঠিক আছে। তো গমের কাণ্ড মরিচা রোগ যখন পড়বেন, স্টেম রাস্ট অফ হুইট, ঠিক আছে। তো এটার প্যাথোজেনটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। এগুলো জাস্ট প্যাথোজেনের নামগুলো পড়বেন, ঠিক আছে। পুকসিনিয়া গ্রামিনিস, আলু উল্টে, লেড ব্লাইট অফ পটেটো, এটা কোথায় ঘটে, ঠিক আছে। এটা আয়ারল্যান্ডে 1945 সালে এটার ফলে একটা দুর্ভিক্ষ ঘটেছিল, ঠিক আছে। তাহলে কত সালে দুর্ভিক্ষ ঘটেছিল এবং কোথায় ঘটেছিল, এই জিনিসগুলো আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার পাটের কাণ্ড পচা রোগ, এটার জন্য দায়ী কি, ঠিক আছে। এগুলো সবগুলো আপনাদের আসলে প্যাথোজেনের নাম লাগবে, ঠিক আছে।
তো পার্টের এখানে ক্ষেত্রে আপনারা এখানে আপনার ম্যাক্রোফোমিনা ফ্যাসিলিনা যে প্যাথোজেনটা আছে, এরপরে আখের লাল পচা রোগ যেটা আপনাদের আসছিল, ঠিক আছে, সুগার ক্যান যেটা বলা হয়, ঠিক আছে। তো এইগুলোর হচ্ছে যে আপনাদের কোলেটোট্রাইকাম, আপনার ফ্যালকাটাম, ঠিক আছে। এই আখের লাল পচা রোগের জন্য প্যাথোজেনটাই হচ্ছে কোলেটোট্রাইকাম ফ্যালকাটাম। তো এই জিনিসগুলো আপনাদের আসে, ঠিক আছে। ধানের টুংরো রোগের জন্য দায়ী হচ্ছে টুংরো ভাইরাস, এখানে হচ্ছে এটা আবার ভাইরাস ঘটিত রোগ। এটা একটু করতে হবে, কলার পানামা রোগ, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এই দুইটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এগুলো আখের লাল পচা, এটা হচ্ছে কোলেটোট্রাইকাম ফ্যালকাটাম, এটা হচ্ছে ছত্রাকজনিত রোগ, এটা ছত্রাকজনিত রোগ, এটা ছত্রাকজনিত রোগ। আপনার হচ্ছে ধানের ব্লাস্ট রোগ হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। এই সবগুলো আপনাদের শুধু প্যাথোজেনটা ভালো করে পড়বেন। আর কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, মানে রোগের লক্ষণ আছে, কিছু ইউনিক রোগের লক্ষণ আছে, সেই জিনিসগুলো আপনাদের লাগবে, বুঝছেন। তো এই হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা। আর এরপরে যদি আমরা পরের স্লাইডে যাই, তাহলে আমরা পরের স্লাইডে যেটা পড়বো সেটা হচ্ছে শৈবালের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে পরের স্লাইডটা যদি পড়ি সেটা হচ্ছে শৈবাল। ছত্রাক ব্যাকটেরিয়া যদি আমাদের পড়া শিখতে থাকে, তাহলে আমরা এখন একটু শৈবালটা দেখবো। তো শৈবালের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে আসলে কি কি আসে, ঠিক আছে। শৈবালের ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শৈবালের শ্রেণীবিন্যাস আছে, বুঝছেন। তাহলে শৈবালের কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদের পড়তে হবে। এবং শৈবালের গঠন পরিসরটা আমাদের খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, গঠন পরিসর, ঠিক আছে। এখানে শৈবাল এককোষী থেকে বহুকোষী, শাখান্বিত, এরপরে হচ্ছে পাতাকৃতি শৈবাল কোনটি, এই জিনিসগুলো আপনাদের জন্য আসবে যে পাতাকৃতি শৈবাল কোনটি। এরপর হচ্ছে যে কোথায় বসবাস করে সেটাও আসবে, যে আসলে শৈবালটা আসলে বসবাসের উপর ভিত্তি করে এদের বিভিন্ন নামকরণ করা হয়েছে, যেমন লিথোফাইট, ঠিক আছে, আমরা একটু দেখি, ঠিক আছে। লিথোফাইট, ঠিক আছে। লিথোফাইট শৈবাল কাকে বলে, ঠিক আছে, বা নিচের কোনটি লিথোফাইট শৈবাল, এগুলোর এক একটা এগুলোর নাম জানবে। বা লিথোফাইট শৈবাল কোথায় গ্রো করে, ঠিক আছে। তো সাধারণত পাথরের গায়ে যে শৈবাল গুলো গ্রো করে সেগুলো হচ্ছে লিথোফাইট বলা হয়। এরপর ব্যান্থোফাইট আছে, এপিফাইট আছে, এগুলো সবগুলো আপনাদের রিডিং করতে হবে। এবং এগুলোর জন্য এক একটা করে উদাহরণ লাগবে আপনাদের। কি লাগবে? একটা করে উদাহরণ লাগবে। তো এই হচ্ছে আপনাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এরপরে শৈবালের ক্ষেত্রে আপনাদের যে বৈশিষ্ট্যগুলো লাগে, ঠিক আছে, আপনার ভিজিটিভ স্ট্রাকচার যেটা বললাম সেগুলো পড়বেন। এরপরে পোস্টাসের গায়ে কোনগুলো জন্মায়, ঠিক আছে, এগুলো মোটামুটি সবগুলো লাগবে, ঠিক আছে। রঞ্জক পদ্ধতির উপর শৈবালের শ্রেণীবিন্যাসটা একটা পড়তে হবে, ঠিক আছে। আপনারা এখানে রবার্ট এডওয়ার্ড লি এর শ্রেণীবিন্যাসও পড়তে পারেন, আবার ফিসের শ্রেণীবিন্যাসটাও পড়তে পারেন, ঠিক আছে। রবার্ট এডওয়ার্ড লি, এটা এই শ্রেণীবিন্যাসটা হচ্ছে সবচেয়ে আধুনিক শ্রেণীবিন্যাস। আর ফিসের শ্রেণীবিন্যাসটাও করতে পারেন, ঠিক আছে। এখানে কিছু শ্রেণীর বৈশিষ্ট্য আপনাদের লাগবে। বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ শ্রেণী আছে, সেগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। গুরুত্বপূর্ণ শ্রেণীর মধ্যে আপনাদের আপনার ক্লোরোফাইসি, এরপরে হচ্ছে রডোফাইসি, ফিওফাইসি, ঠিক আছে, সায়ানোফাইসি। এই শৈবাল গুলোর বৈশিষ্ট্য পড়তে হবে এবং এই শৈবালের সঞ্চিত খাদ্য, ফ্ল্যাজেলার উপস্থিতি অনুপস্থিতি, এবং এদের কি ধরনের রঞ্জক পদার্থ আছে। সাধারণত চারটা জিনিস আপনারা মানে জানার চেষ্টা করবেন, ঠিক আছে। একটা হচ্ছে রঞ্জক পদার্থ, আর একটা হচ্ছে সঞ্চিত খাদ্য, ঠিক আছে, সঞ্চিত খাদ্য কি কি, আর এরপর রঞ্জক পদার্থ কি কি আছে, আর ফ্ল্যাজেলা কেমন আছে, ঠিক আছে। আপনারা হচ্ছে ফ্ল্যাজেলা কেমন আছে, ঠিক আছে, ফ্ল্যাজেলা আছে কি আছে না, নাই সেটা, এবং সেটা কোন প্রকৃতি, ঠিক আছে। তো একটা হচ্ছে রঞ্জক পদার্থ, একটা হচ্ছে সঞ্চিত খাদ্য, একটা হচ্ছে ফ্ল্যাজেলা। আর উদাহরণগুলো দেখবেন, ঠিক আছে। মোট কথা হচ্ছে যে উদাহরণ দেখবেন। প্রয়োজনটাও দেখতে পারেন, ঠিক আছে, প্রয়োজনটা অত বেশি ইম্পর্টেন্ট না আপনাদের জন্য। প্রয়োজনটা দেখার প্রয়োজন আশা করছি নাই, ঠিক আছে, দরকার নাই, ঠিক আছে? প্রয়োজন। তো এই তিনটা জিনিস আপনারা খুব ভালোভাবে দেখবেন এবং একটা করে উদাহরণ মুখস্থ রাখবেন। প্রত্যেকটার জন্য একটা করে উদাহরণ মনে রাখবেন, ঠিক আছে। যেমন ফিওফাইসিস শ্রেণীর ক্ষেত্রে রঞ্জক পদার্থ কোনটা? ফিওফাইসিতে ফিউকোজ্যান্থিন, যেহেতু ফিওফাইসি মানে বাদামি শৈবাল শৈবাল, এখানে ফিউকোজ্যান্থিন এই জিনিসগুলো থাকবে। এরপরে এদের সঞ্চিত খাদ্য কি, ল্যামিনারিন, ম্যানিটল, এই টাইপের যে সঞ্চিত খাদ্য, এগুলো নাম জানতে হবে। এরপর হচ্ছে যে ফ্ল্যাজেলা কেমন, ঠিক আছে, কয়টা আছে ফ্ল্যাজেলা, সাধারণত দুইটা যদি থাকে তো কেমন থাকতে পারে, ঠিক আছে। আহ টিন শেল হতে পারে, ঠিক আছে। এই টিন শেল টাইপের ফ্ল্যাজেলা বা টিন শেল ফ্ল্যাজেলার গঠন কেমন, ঠিক আছে।
ইনশেল ফ্ল্যাজেলা, আমরা যদি ফ্ল্যাজেলা দেখি, ঠিক আছে, ফ্ল্যাজেলা আমরা যদি দেখি, ফ্ল্যাজেলাতে এই যে ছোট ছোট লোম আকৃতি যদি থাকে, ঠিক আছে, সেগুলোর উপর ভিত্তি করে, আর যদি মসৃণ থাকে সেগুলোর উপর ভিত্তি করে সাধারণত দুই ধরনের ফ্ল্যাজেলা হয়ে থাকে। তো এই ফ্ল্যাজেলা গুলোর নাম এবং কি কি আছে এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। এ হচ্ছে যে আপনাদের এখানে শৈবালের গঠন পরিসর, সেটা কি বললাম যে এককোষী, বহুকোষী, এককোষী সচল, এককোষী নিশ্চল, বহুকোষী সচল, বহুকোষী নিশ্চল, পাতাকৃতি, ঠিক আছে, শাখান্বিত, এই টাইপের যে বিষয়গুলো এগুলো পড়তে হয়। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনের বৈশিষ্ট্যগুলো পড়বেন, এবং ফাইটোপ্লাঙ্কটনকে কি বলা হয়, সমুদ্রের চারণভূমি, ঠিক আছে। তো সমুদ্রে যত ধরনের ম্যাক্সিমাম কি বলা হয়, প্রাথমিক যে উৎপাদক যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটন। জলজ পরিবেশে প্রাথমিক উৎপাদক হচ্ছেই এই ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। এই ফাইটোপ্লাঙ্কটন আমাদের আপনাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনের জৈবিক এবং অর্থনৈতিক গুরুত্ব এই জিনিসগুলো লাগবে অনেক। যেহেতু এটা খাদ্য হিসেবে খাওয়া যায়, আর এটা পুকুরে যে, পুকুর বা নদী বা সাগর বলেন, সেখানে যত প্রাণী থাকে সেগুলো প্রাথমিক খাদ্য উৎসই হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটন, তাহলে এটা একটা বিশাল গুরুত্ব রয়েছে। আর জৈবিক গুরুত্বের মধ্যে এখানে আপনাদের সমুদ্রে বা যেটা আছে 60 থেকে 70% অক্সিজেন এই শৈবাল মানে ফাইটোপ্লাঙ্কটন সাপ্লাই করে। তো এটার এই জৈবিক গুরুত্বটা অনেক বেশি, ঠিক আছে। এরপরে পরিবেশটা ঠিক রাখে, এরপরে খাদ্য শৃঙ্খল বজায় রাখে, এই জিনিসগুলো আপনাদের জন্য একটু বেশি পড়তে হবে। তো এগুলো হচ্ছে যে আপনাদের এই ফাইটোপ্লাঙ্কটন বা শৈবালের উপর আর কি মোটামুটি পড়লে হবে এগুলো। আর এরপরে আমরা যদি পড়ি সেটা হচ্ছে যে হায়ার ক্রিপ্টোগ্রামস বা উচ্চতর ক্রিপ্টোগ্রামস। তো হায়ার ক্রিপ্টোগ্রামস এর মধ্যে আমরা জানি যে এখানে আসলে কি কি পড়া থাকে। এখানে থাকে হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তাহলে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য কেমন, ব্রায়োফাইটা উদ্ভিদ কিভাবে আসছে, ব্রায়োফাইটার নামকরণ কিভাবে করা হচ্ছে, এই জিনিসগুলো আপনাদের মোটামুটি লাগবে, ঠিক আছে। এদের প্রজননটা কেমন মোটামুটি জানলেই হবে, বিস্তারিত জানার দরকার নাই। আর টেরিডোফাইটার উদাহরণ কি, ঠিক আছে, ব্রায়োফাইটার কয়েকটা উদাহরণ লাগবে, ঠিক আছে, রিক্সিয়া, মার্টেনশিয়া, এবার টেরিডোফাইটা যদি পড়েন, ঠিক আছে, টেরিডোফাইটা, সেলাজিনেলা, এই টাইপের যে উদাহরণগুলো আছে আপনাদের, টেরিস, এই বৈশিষ্ট্যগুলো লাগবে বা উদাহরণ সহ লাগবে। এখানে আপনাদের এমসিকিউটা আসবে কিভাবে, টেরিডোফাইটা এবং ব্রায়োফাইটাতে উদাহরণ এবং এমসিকিউ মানে বৈশিষ্ট্য, এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। আর কিছু আছে হচ্ছে বাংলাদেশে কি 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 ব্রায়োফাইটা বা টেরিডোফাইটা পাওয়া যায় এবং কোন কোন জায়গায় পাওয়া যায়, এই বিস্তারটা পড়তে হবে, ঠিক আছে। এটা একটু টেবিল করে পড়বেন যে আসলে কোন কোন জায়গায় পাওয়া যায়। কিছু ব্রায়োফাইটা আছে যেমন জলজ, শুধুমাত্র জলজ পরিবেশে পাওয়া যায়, কিছু আছে হচ্ছে স্থলজ পরিবেশে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে যে আপনাদের বিস্তার আর কি। কিছু আছে গাছে থাকে, আর কিছু হচ্ছে গাছে মাটিতে থাকে বা বিভিন্ন দেওয়ালে পাওয়া যায়। এই যে মস বা যে ব্রায়োফাইটা আছে, ব্রায়োস অর্থ কি, টেরিটোফাইট, টেরিস অর্থ কি, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে। ব্রায়োফাইটের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, ঠিক আছে। একটা হচ্ছে ট্রু মস, ঠিক আছে, তিনটা ক্যাটাগরি আছে। তিনটা ক্যাটাগরির মধ্যে আমাদের কি কি আছে, একটা হচ্ছে হর্নওয়ার্টস, লিভারওয়ার্ট এবং ট্রু মস, ঠিক আছে, তিনটা ক্যাটাগরি আছে। তাহলে হর্নওয়ার্ট, লিভারওয়ার্ট এবং ট্রু মস, তাহলে এই তিনটারই উদাহরণ লাগবে, এই জিনিসগুলো আপনাদের জাস্ট লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমাদের উন্নত যে উদ্ভিদটা আছে সেটা, ঠিক আছে, আবৃতবীজী উদ্ভিদ। তো আবৃতবীজী উদ্ভিদ আসলে অনেক সংখ্যায় থাকে, ঠিক আছে, এটার সংখ্যা তো অনেক বেশি, যার কারণে আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুব বেশি প্রয়োজন হবে, কারণ আমরা যেহেতু এখানে প্রত্যেকটা উদ্ভিদ সম্পর্কে একটা একটা করে জানা সম্ভব না। যার কারণে আমরা কি করবো, এখানে ক্লাসিফিকেশনটা করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের ক্লাসিফিকেশন জিনিসটা দেয়া আছে। ক্লাসিফিকেশনের প্রকারভেদ আছে, কৃত্রিম শ্রেণীবিন্যাস, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস। তাহলে এখানে আপনাদের যে আসে যে কৃত্রিম শ্রেণীবিন্যাস আসলে কি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কি, বা ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস কি, প্রশ্ন আসবে হচ্ছে এরকম ভাবে যে নিচের কোনটি কৃত্রিম শ্রেণীবিন্যাস বা কার শ্রেণীবিন্যাসটি কৃত্রিম শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এখানে আপনারা অনেকগুলো পড়বেন, যেমন থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস, বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এই যে শ্রেণীবিন্যাস গুলো আছে নাম, তো বেনথাম হুকার শ্রেণীবিন্যাস কি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস, ঠিক আছে। থিওফাস্টাসের শ্রেণীবিন্যাস কোনটি, কৃত্রিম শ্রেণীবিন্যাস, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস, এখানে আপনার কিছু উদাহরণ আছে ফাইলোজেনেটিক আসলে কি। সেখানে সেখান থেকে এগুলো আসলে পড়তে হবে, ঠিক আছে। তো এই আর কি, মোটামুটি এখানে এগুলোই পড়া। তো আমরা যদি মোটামুটি এখানে এগুলো পড়তে পারি তাহলে আমাদের কাভার হয়ে যাবে, ঠিক আছে।
তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই আইসিএন। আইসিএন এর পূর্ব নাম কি ছিল? ঠিক আছে, আইসিএন এর পূর্ব নাম ছিল হচ্ছে আইসিবিএন। আইসিবিএন এর ফুল ফর্মটা কি, এগুলো আপনাদের আসবে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর এখন নাম হয়েছে কি ইন্টারন্যাশনাল কোড অফ নমেনক্লেচার ফর অ্যালগি, ফানজাই এন্ড প্ল্যান্ট। তো এই জিনিসগুলোর কিভাবে নামকরণ করা হয়েছে সেই জিনিসটা লাগবে। এরপর আপনাদের আছে হচ্ছে সাইটোট্যাক্সোনমি। সাইটোট্যাক্সোনমি আলোচনা বিষয়বস্তু কি কি আছে? ঠিক আছে, বিশেষ করে কোষ নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে সাইটোট্যাক্সোনমি। কোষ নিয়ে যত আলোচনা আছে সেখানে সাইটোট্যাক্সোনমি, এবং কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি ক্রোমোজোম। ঠিক আছে, এই ক্রোমোজোমটা নিয়ে সাধারণত সাইটোট্যাক্সোনমিতে আলোচনা করা হয়। ঠিক আছে, ক্রোমোজোম নিয়ে সাধারণত সাইটোট্যাক্সোনমিতে আলোচনা করা হয়। ক্রোমোজোমের গঠন, আকার, সংখ্যা এগুলোর উপর ভিত্তি করে যখন শ্রেণীবিন্যাস করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে সাইটোট্যাক্সোনমি। তাহলে এখানে কি কি প্রশ্ন আসতে পারে? যেমন ক্রোমোজোমের আকারটা কেমন হয়? ঠিক আছে, যেমন আমাদের অ্যানাফেজ পর্যায়ে বা মেটাফেজ পর্যায়ে, আপনারা মেটাফেজ না তো অ্যানাফেজ পর্যায়ে আপনারা পড়ছেন যে মেটাসেন্ট্রিক। ঠিক আছে, যখন মেটাসেন্ট্রিক হলে হয় ভি আকৃতির, এরপর টেলোসেন্ট্রিক হলে হয় আই আকৃতির, অ্যাক্টোসেন্ট্রিক হলে হয় জে আকৃতির। ঠিক আছে, এই যে আকৃতিগুলা আপনাদের, এই নিচের কোনটি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, এই আকৃতির উপর ভিত্তি করে এগুলো ভাগ করা হয়ে থাকে। এরপর হচ্ছে প্রত্যেকটা জীবের যেহেতু ক্রোমোজোম সংখ্যা আলাদা, ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা জীবের ক্রোমোজোম নাম্বার আলাদা আলাদা। তাহলে একটা জীবের মধ্যে আমাদের সবগুলো ক্রোমোজোম নাম্বার কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, সব কোষের ক্রোমোজোম নাম্বার সেম থাকবে। ঠিক আছে, যদি আমরা দুইটা ভিন্ন আহ, জীব নিই বা জীব নিয়ে গবেষণা করি, এবং ক্রোমোজোম সংখ্যা যদি আলাদা হয়, মানে নাম্বারটা চেঞ্জ থাকে, তাহলে সেটা একই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবে না। তো এইভাবে চিন্তা ভাবনা করে আমরা ট্যাক্সোনমিতে তাদেরকে ভাগ করতে পারি। এরপর আছে হচ্ছে যে আপনাদের কেমোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমিতে আমাদের আসলে কেমিক্যাল নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদের মধ্যে কিছু কেমিক্যাল তৈরি হয়, ঠিক আছে, প্রাথমিক বিপাকীয় পদার্থ এবং গৌণ বিপাকীয় পদার্থ। তাহলে এখানে আপনাদের আসতে পারে নিচের কোনটি প্রাথমিক বিপাকীয় পদার্থ, ঠিক আছে, নিচের কোনটি গৌণ বিপাকীয় পদার্থ। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের আসতে পারে। তাহলে প্রাথমিক বিপাকীয় পদার্থের মধ্যে কি কি আছে? স্টার্চ আছে। ঠিক আছে, আমরা যদি একটু দেখি যে স্টার্চ আসলে কি। ঠিক আছে, এখানে কিছু কিছু স্টার্চ থাকে যেগুলো আসলে সবগুলো উদ্ভিদে তো ওইভাবে তৈরি হয় না। তো কিছু কিছু উদ্ভিদে স্টার্চ তৈরি হয়। ঠিক আছে, এই স্টার্চের, যেহেতু এটা শক্ত একটা বস্তু, এই স্টার্চের আকারের উপর ভিত্তি করে স্টার্চ দানা যেটা তৈরি হয়, এই স্টার্চ দানার বিভিন্ন আকার আছে, কেন্দ্রিক, অকেন্দ্রিক, এগুলোর উপর ভিত্তি করে এক একটা ফ্যামিলিতে এক এক ধরনের স্টার্চ দানা পাওয়া যায়। ঠিক আছে, এরপরে যেমন আছে হচ্ছে যে কেমোটেক্সনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টার্চ দানা যেটা বললাম, যেমন সোলানিসিতে কি অকেন্দ্রিক, ফ্যাবেসিতে মধ্যকেন্দ্রিক, এগুলো। এরপরে র্যাফাইড দানা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, গ্রাফাইটটা আসলে কি? গ্রাফাইট দানা কোথায় পাওয়া যায়? ক্যালসিয়াম অক্সালেটের যে দানাটা আমরা যেমন কচু খেলে অনেক সময় গলা চুলকায়, সেটা হচ্ছে র্যাফাইট দানার কারণে। ঠিক আছে, এই র্যাফাইট দানাটা সাধারণত কোন ফ্যামিলিতে থাকে সেই ফ্যামিলি গুলোর নাম পড়তে হবে। ঠিক আছে, যেমন রুবিয়েসি বা র্যাফাইট দানাটা আসলে কি ক্যালসিয়াম অক্সালেটের যে কেমিক্যাল, সেটা হচ্ছে আসলে র্যাফাইট দানা। এরপরে সিস্টোলিক দানা। ঠিক আছে, এরপরে হচ্ছে সিলিকা দানা। সিলিকা দানা কোথায় পাওয়া যায়? ঠিক আছে, সিলিকা, ঠিক আছে, এই সিলিকাটা পাওয়া যায় হচ্ছে সাইপেরেসি নামক ফ্যামিলিতে। ঠিক আছে, সিলিকা কোথায় পাওয়া যায়? সাইপেরেসি নামক ফ্যামিলিতে। তাহলে এই কোন ফ্যামিলিতে সিলিকা পাওয়া যায়? তো এই জিনিসগুলো কেমিট্যাক্সোনমিতে লাগবে। ঠিক আছে, এবার গৌণ বিপাকীয় পদার্থ আছে। গৌণ বিপাকীয় পদার্থ আমরা সেকেন্ড পার্ট যেটা আছে সেখানেও কিছুটা আলোচনা করা হবে। তো গৌণ বিপাকীয় পদার্থের মধ্যে আপনাদের আছে হচ্ছে যে এল কি বলা হয়, সেটা হচ্ছে যে অ্যালডিহাইড আর কি, অ্যালকালয়েড আর কি, অ্যালডিহাইড বলছি, সরি, অ্যালকালয়েড এবং ফেনোলিক কম্পাউন্ড যেটা বলা হয়। ঠিক আছে, ট্যানিন, ফেনোলিক কম্পাউন্ড এবং অ্যালকালয়েড, যেটা আমরা যেমন উদ্ভিদের যেগুলো রঞ্জক পদার্থ বলছিলাম, বিটাজেনথিন, অ্যান্থোসায়ানিন, এগুলো হচ্ছে সেকেন্ডারি বা গৌণ বিপাকীয় পদার্থ। ঠিক আছে, বিভিন্ন অ্যালকালয়েড আছে। ঠিক আছে, আপনারা পড়ছেন অ্যালকালয়েড গুলো, যেমন সিগারেট বা তামাক যেগুলো আছে সেগুলোতে এক ধরনের অ্যালকালয়েড থাকে। ঠিক আছে, পরে হিরোইন, মরফিন যেগুলো আমরা জানি, সেগুলো হচ্ছে যে এবার এক একটা হচ্ছে অ্যালকালয়েড। এই অ্যালকালয়েডের আপনাদের উদাহরণ সহ একটু পড়তে হবে। ঠিক আছে, আর ইকোটাইপ বা বায়োসিস্টেমেটিক্স যেটা আছে, সেগুলো আসলে এখানে আপনাদের বায়োসিস্টেমেটিক্স শব্দটা আসলে কি অর্থে ব্যবহার করা হয়, এগুলোর কে আবিষ্কার করেছেন, প্রথম কে ব্যবহার করেছে,
এই জিনিসগুলো আপনাদের লাগবে, ঠিক আছে। ইকোটাইপ কি জিনিসটা, কি ইকোটাইপ হচ্ছে বায়োসিস্টেমেটিক্স এর যে অংশটা আছে সেটার একটা একক হচ্ছে ইকোটাইপ। তো এখানে আপনাদের একটু ব্যাখ্যা সহ বা একটা ক্লিয়ার ধারণা রাখা দরকার যে ইকোটাইপটা কি। শ্রেণীবিন্যাসটা আমরা বললাম, এই শ্রেণীবিন্যাসটা আসলে কোন ধরনের কয়টা শ্রেণীবিন্যাস আছে, ঠিক আছে। ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস হচ্ছে এদের উৎপত্তির উপর ভিত্তি করে সাধারণত ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস করা হয়, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের এই অংশের ধারণা। এরপরে আমরা যদি দেখি সেখানে আপনার এরপরে হচ্ছে যেমন হার্বেরিয়াম আছে, আমরা হার্বেরিয়ামটা পড়বো, ঠিক আছে। হার্বেরিয়াম সম্পর্কে আপনারা জানেন, তো হার্বেরিয়ামের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হার্বেরিয়াম কি, হার্বেরিয়ামের বৈশিষ্ট্য, সংজ্ঞা, গুরুত্ব, এখানে আপনাদের সিলেবাস সব দিয়ে আছে। তো আপনাদের যেটা আসবে যেমন হার্বেরিয়াম শীটের আয়তন কত, ঠিক আছে। তো 10.5 বাই 16.5 যেটা আছে, এক একটা বা কিউব শীট বলা হয়, ঠিক আছে। দুই ধরনের শীট আছে, একটা হচ্ছে কিউব শীট আর একটা হচ্ছে আপনাদের যে নর্মাল শীট বা আমেরিকান যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে যে ইংল্যান্ডে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, দুই ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে। তাহলে এই কিউ শীটটা হচ্ছে আমরা সাধারণত বেশি ব্যবহার করি, ঠিক আছে। এর আয়তনটা বা দৈর্ঘ্য প্রস্থ কেমন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10.5 বাই 16.5, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের লাগবে, ঠিক আছে, 10.5 বাই 16.5, ঠিক আছে। তো এই যে আয়তনটা কেমন, তো বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের উদ্যোক্তা কে ছিলেন, প্রফেসর মোহাম্মদ সালার খান, তিনি ঢাকা ভার্সিটির অধ্যাপক ছিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের লাগবে। এবং বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের অবস্থান কোথায়, এখানে আসলে কতগুলা উদ্ভিদ বা প্রাণীর স্যাম্পল রাখা হয়েছে হার্বেরিয়াম আকৃতি, ঠিক আছে। হার্বেরিয়ামে আসলে এখানে আরো কি, আরো অনেকগুলো আছে হার্বেরিয়াম, কিভাবে আমরা হার্বেরিয়ামটাকে, হার্বেরিয়াম শীটটা তৈরি করব সেখানে কয়েকটা প্রসেস আছে, নমুনা কালেকশন, এরপরে এদের শুকানো পদ্ধতি আছে, ঠিক আছে। এরপরে এখানে লেবেলিং করা আছে। তো এই জিনিসগুলো আপনার থেকে একটু জাস্ট গুরুত্ব নিয়ে পড়তে হবে। আর গুরুত্বটা বলতে হার্বেরিয়ামটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে, সাধারণত গবেষণার কাজে এবং এক জায়গায় অনেক সহজে জানা যায়, এগুলো আর কি পড়তে হবে। আর বিশেষ করে এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, ঠিক আছে। বাংলাদেশে যেহেতু একটাই জাতীয় হার্বেরিয়াম রয়েছে, তো এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একটু ভালো করে পড়বেন, ঠিক আছে, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম, ঠিক আছে। এগুলো ইংলিশে সাধারণত বিএনএইচ বলা হয়, ঠিক আছে। এই বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামের প্রতিষ্ঠাতাকে অধ্যাপক মোহাম্মদ সালার খান স্যার, তো ওনার সম্পর্কে একটু পড়তে হবে। এবং কোথায় অবস্থান, মিরপুরে আপনার যে জাতীয় চিড়িয়াখানা আছে, চিড়িয়াখানার পাশে দেখবেন যে বোটানিক্যাল গার্ডেন আছে, এই বোটানিক্যাল গার্ডেনের পাশেই আপনার এই বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম অবস্থান, ঠিক আছে। এখানে আপনার একটু পড়তে হবে। তারপর হচ্ছে যে উদ্ভিদের প্ল্যান্ট অ্যানাটমি, এই জিনিসটা আমরা একটু পড়বো, প্ল্যান্ট অ্যানাটমি কি। মোটামুটি সবাই জানেন এগুলো, ঠিক আছে। প্ল্যান্ট অ্যানাটমি কি, এগুলোর মধ্যে আপনাদের টেরিডোফাইটা স্টিলি, স্টিলি জিনিসটা কি সেই জিনিসটা জানতে হবে। স্টিলি হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের একটা কম্বিনেশন, এই জিনিসটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, জাইলেম এবং ফ্লোয়েমের কম্বিনেশন। তাহলে এটা পড়বেন, স্টিলি হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েমের কম্বিনেশন। এখানে আরেকটা জিনিস আছে, টেরিডোফাইটে স্টিলি, তার মানে আমরা ব্রায়োফাইটে যেটা পড়ছিলাম, ব্রায়োফাইটে স্টিলি ছিল না। উদ্ভিদের মধ্যে প্রথম স্টিলি আসা শুরু হয়েছিল হচ্ছে টেরিডোফাইটে। তাহলে এই টেরিডোফাইটে কিছু স্টিলির গঠন আছে, সেই গঠনটা আমাদের জানা দরকার যে আসলে টেরিডোফাইটে কি কি ধরনের স্টিলি থাকে। তাহলে টেরিডোফাইটে আমাদের প্রোটোস্টিলি এবং সাইফোনোস্টিলি নামক দুই ধরনের স্টিলি থাকে। এই দুই ধরনের স্টিলি আমাদের পড়তে হবে, ঠিক আছে। প্রোটোস্টিলি আর হচ্ছে সাইফোনোস্টিলি। প্রোটোস্টিলিটার মধ্যে আমাদের আছে হচ্ছে আহ প্লেকটোস্টিলি, এরপরে আছে হচ্ছে অ্যাক্টিনোস্টিলি। অ্যাক্টিনোস্টিলির গঠন কেমন, ঠিক আছে। অ্যাক্টিনোস্টিলির গঠন হচ্ছে স্টার আকৃতি, ঠিক আছে। আমরা যদি দেখি তাহলে অ্যাক্টিনোস্টিলিতে ভেতরে এরকম স্টারের মতো একটা অংশ থাকে, এটা হচ্ছে অ্যাক্টিনোস্টিলি, ঠিক আছে। প্লেকটোস্টিলিতে কেমন থাকে, প্লেটের মতো কয়েকটা, রিবের মতো কয়েকটা অংশ থাকে, এটা হচ্ছে প্লেকটোস্টিলি, ঠিক আছে। এটা হচ্ছে প্লেকটোস্টিলি, ঠিক আছে। এই হ্যাপ্লোস্টিলি কেমন, হ্যাপ্লোস্টিলি হচ্ছে যার ভেতরে একটা জাইলেম থাকবে, ঠিক আছে, এ আর বাইরে একটা ফ্লোয়েম থাকবে, এটা হচ্ছে যে হ্যাপ্লোস্টিলি। আর কি আছে, সাইফোনোস্টিলি। সাইফোনোস্টিলির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই স্টিলির মাঝখানে একটা মজ্জা থাকে, মজ্জার বাইরে আপনার জাইলেম থাকবে, জাইলেমের বাইরে আপনার ফ্লোয়েম থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে যে এই যে মজ্জাটা থাকবে এটা হচ্ছে মজ্জা, ঠিক আছে। এই মজ্জাটা হচ্ছে সাইফোনোস্টিলের অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং এই সাইফোনোস্টিলি আবার দুই ধরনের আছে, সেটা কি, একটোফ্লোইক এবং অ্যাম্ফিফ্লোইক। একটোফ্লোইক হচ্ছে
এই যে জাইলেমটা আমরা আঁকাচ্ছি, সেই জাইলেমের দুই সাইডেই যদি ফ্লোয়েম থাকে তাহলে সেটা হবে হচ্ছে এমফিফ্লোইক, মানে উভচর। ঠিক আছে, এমফি মানে উভো আমরা জানি, দুই পাশে থাকবে সেটা হবে হচ্ছে উভকেন্দ্রিক এমফিফ্লোইক। আর যদি এক পাশে থাকে এটা হবে অ্যাক্টিফ্লোইক। ঠিক আছে, এই যে এখানে স্টেরিডোফাইটিস টিডি পড়বেন। আর এটা যেটা আছে ভাস্কুলার টিস্যু সিস্টেম, সেখানে ভাজক টিস্যু যেগুলো আছে, ভাজক টিস্যুর গঠনটা আপনারা পড়বেন। ঠিক আছে, ভাজক টিস্যু প্রকার ভেদ, শীর্ষস্থ ভাজক টিস্যু, এরপরে আপনার পার্শ্ব ভাজক টিস্যু, কোন ভাজক টিস্যুর ফলে দৈহিক বৃদ্ধি ঘটে, লম্বায় বৃদ্ধি পায়, কোনটার ফলে পার্শ্ব বৃদ্ধি পায়, এগুলো আপনাদের একটু পড়তে হবে। ঠিক আছে। আর আচ্ছা হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম হচ্ছে এখানে আপনাদের এনজিওস্পার্মের ভাজক টিস্যুর মধ্যে এখানে আপনাদের বিভিন্ন প্রকার আছে, যেমন অডিও ভাজক টিস্যু। ঠিক আছে, মানে অডিও ভাস্কুলার সিস্টেম। এরপরে হচ্ছে কি বলা হয়, সংযুক্ত সংযুক্ত ভাস্কুলার সিস্টেম, অডিও ভাস্কুলার সিস্টেম এবং কেন্দ্রীয় ভাস্কুলার সিস্টেম। তো এগুলোর প্রত্যেকটা উদাহরণ আপনাদের লাগবে। অডিও হচ্ছে সাধারণত মূলে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাদের প্রত্যেকটাতেই লাগবে। মেরিস্টেম গুলো গঠন, আকার, এগুলোর উপর ভিত্তি করে আমরা জানি যে উৎপত্তির উপর ভিত্তি করে সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কয়টা ভাগে ভাগ করা যায়? উৎপত্তির উপর ভিত্তি করে তিনটা, এখানে সবগুলো প্রায় তিনটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, এইভাবে আর কি গঠনের উপর ভিত্তি করেও এখানে তিনটা ভাগে ভাগ করা যায়। বিকাশ কিভাবে, এদের কার্যকালীর উপর ভিত্তি করেও তিনটা ভাগে ভাগ করা যায়। এগুলো জাস্ট একটা চার্ট করে করে ফেলবেন। এমব্রায়োজেনেসিস, এমব্রায়োজেনেসিস বা এমব্রায়োলজি যদি পড়েন, এখানে দুই ধরনের বিষয় আছে, সেটা হচ্ছে মেগাস্পোরোজেনেসিস এবং হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। ঠিক আছে, তো মেগাস্পোরোজেনেসিস আমরা জানি হচ্ছে স্ত্রী উদ্ভিদের বিকাশ, মানে স্ত্রী যে জননকোষ সেটার বিকাশ। আর মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে পুং জননকোষের বিকাশ। ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে বিকাশ হবে সেখানে বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেপ গুলো পড়তে হবে। আর ভ্রূণথলি যদি পড়েন, এই ভ্রূণথলিটা পড়তে হবে। এখানে বিভিন্ন ধরনের ভ্রূণথলি আছে, আপনারা ভ্রূণথলির অনেকগুলো গঠন করছেন। ঠিক আছে, আমরা যেমন এই যে এরকম ভাবে ডিম্বক, ডিম্বক দাগায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিম্বাণু, আর পাশে থাকে হচ্ছে সহকারী কোষ। ঠিক আছে, এইখানে থাকে হচ্ছে অ্যান্টিকোডাল, তিনটা থাকে। ঠিক আছে, আর এখানে থাকে হচ্ছে আপনার শস্য কোষ। ঠিক আছে, তো এই যে ভ্রূণথলি বলা হয়, এটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। তো ভ্রূণথলির মধ্যে সবচেয়ে বড় যেটা থাকে সেটাকে বলা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডিম্বাণু। ঠিক আছে, আর এগুলো হচ্ছে সহকারী কোষ। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যান্টিপোডাল কোষ। তো এইগুলোর চিত্র দিয়েও আসতে পারে। ঠিক আছে, এখানে আপনার প্রশ্নবোধক দিয়ে রাখতে পারে যে এটা আসলে কোনটি। ঠিক আছে, এটা আসলে কি জিনিস। ঠিক আছে, এইভাবেও আসতে পারে। আর এই ভ্রূণথলির বিকাশের উপর ভিত্তি করে সাধারণত অনেকগুলা ভাগ আছে, সেখানে আপনাদের পড়তে হবে। যেমন মনস্পরিক, বাইস্পরিক, এখানে আহ, তিনটা অংশ আছে। ঠিক আছে, তিনটা অংশের মধ্যে একটা আছে হচ্ছে মনস্পরিক, একটা আছে হচ্ছে বাইস্পরিক, আর একটা হচ্ছে টেট্রাস্পরিক। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের এখানে একটু বিস্তারিত পড়তে হবে এবং উদাহরণ সহ পড়তে হবে। ঠিক আছে, নিচে কোনটি মনস্পরিক ভ্রূণথলির উদাহরণ। ঠিক আছে, বা উদাহরণ কোনটি। ঠিক আছে, টেট্রাস্পরিক, এই জিনিসটা আপনাদের পড়তে হবে। তাহলে মনস্পরিকের মধ্যে সবচেয়ে কমন টাইপের যদি কথা বলা হয় সেটা হচ্ছে পলিগোনাম টাইপ। সেটা হচ্ছে মনস্পরিক। এই যে আমরা যে টাইপটা প্রথম লিখলাম, সেটা সাধারণত মনস্পরিকের মধ্যে পলিগোনাম টাইপ বলা হয়। ঠিক আছে, পলিগোনাম টাইপ, পলিগোনাম টাইপ, যেখানে একটা স্পোর থেকে, মানে একটা মেগাস্পোর থেকে পরবর্তীতে ডিভিশন হয়ে হয়ে সেটা হচ্ছে কি হয়, সে পলিগোনাম টাইপ। এই হচ্ছে পলিগোনাম টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে পলিগোনাম টাইপ। সবচেয়ে পপুলার টাইপ কোনটি, সেটা হচ্ছে পলিগোনাম টাইপ, সেটা হচ্ছে মনোস্পোরিক টাইপ। ঠিক আছে, পলিগোনাম, ওইনোথেরা, বাইস্পোরিক টাইপের মধ্যে আছে অলিয়াম। এই অলিয়াম টাইপের মধ্যে উদাহরণ কোনটি, কোন উদ্ভিদে অলিয়াম টাইপ দেখা যায়, কোন উদ্ভিদে পলিগোনাম টাইপ দেখা যায়? পলিগোনাম টাইপ হচ্ছে যে পৃথিবীর প্রায় 80% উদ্ভিদেই পলিগোনাম টাইপ দেখা যায়। ঠিক আছে, এইগুলো কত পার্সেন্ট উদ্ভিদে দেখা যায় সেটা আপনাদের লাগবে। ঠিক আছে, 80% উদ্ভিদে পলিগোনাম টাইপ দেখা যায়, এবং পলিগোনাম টাইপের এই নামটাই আসছে হচ্ছে পলিগোনাম স্পেসিস থেকে। বাইস্পোরিক টাইপের মধ্যে অলিয়াম আছে, অলিয়াম যে উদ্ভিদ আছে, অলিয়াম সেপা আমরা বলি যে
পেঁয়াজ যেটা বলবো সেইটা হচ্ছে যে 22 টাইপ এখানে দেখা যায়। আর এখানে টেট্রাস্পোরিক টাইপের অনেকগুলা ইয়ে আছে, সেটা হচ্ছে প্লাম্বাজেলা, প্লাম্বাগো, ঠিক আছে, এরপর ডুসা টাইপ, ঠিক আছে, এগুলো কিছু টাইপ আছে। সেই টাইপ গুলো আপনাদের বৈশিষ্ট্য সহ পড়তে হবে। বৈশিষ্ট্য বলতে মানে উদাহরণ সহ পড়তে হবে, উদাহরণ সহ তাদের বিকাশ এখানে আপনাদের প্রত্যেকটা জিনিসের আমি যে নামগুলো বললাম সেগুলো প্রত্যেকটাই আপনাদের লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের পার্ট ওয়ান এর অংশ ছিল। আর পার্ট টু সাধারণত অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন অংশে আহ এত বেশি আসলে আলোচনার কিছু নাই, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অংশে খুব বেশি আলোচনা থাকবে না। তো আমরা যদি অ্যাপ্লিকেশন অংশ দেখি পার্ট টু, পার্ট টু তে আমরা যে পার্ট ওয়ানে যে বিষয়টা আছে সেগুলো কিন্তু আপনারা ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট যে বইটা আছে সেখান থেকে আপনারা কাভার হয়ে যাবে। কিন্তু পার্ট টু টা আমরা আপনারা ইন্টারমিডিয়েট বইতে এত বেশি পাবেন না, ঠিক আছে। প্ল্যান্ট ফিজিওলজি অংশ যদি একটু পান, আর পরবর্তী অংশগুলো আর বেশি পাবেন না, তখন আপনাদের অনার্স এর যে বইগুলো আছে সেখানে তার হেল্প নিতে হবে। তো পার্ট টু তে প্ল্যান্ট ফিজিওলজি এখানে আসলে বিশাল অংশ, এবং বায়োকেমিস্ট্রি এখানে আসলে অনেক পড়াশোনা। যদি পড়তে পারেন তাহলে আসলে ভালো। তো এখানে আমি যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের যে পড়াটা, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কিভাবে হয়, এখানে কোন কোন উপকরণটা লাগে, C3 চক্রটা আসলে কি, C3 নামটা কেন করা হয়েছে, এই জিনিসগুলো আপনাদের লাগবে, ঠিক আছে। এই C3 নামটা কেন করা হয়েছে, C4 নামটা কেন করা করা হয়েছে, এই C3 চক্রের বিস্তারিত, C3 উদ্ভিদের প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী পদার্থ কোনটি, রাইবোলোজ 1,5 বিসফসফেট যেটা আমরা বলি, এটা হচ্ছে যে প্রথম প্রথম স্থায়ী পদার্থ কোনটি, সেগুলো আপনাদের লাগবে। প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর C4 উদ্ভিদে কোনটা, 4 কার্বন বিশিষ্ট আহ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেটা হচ্ছে C4 উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে। এবং এখানকার একটা সাইকেলটা, জাস্ট সাইকেল যেহেতু রিটেনে আসবে, এখানে প্রিলিমিনারিতে সাইকেল আসার কোনো সুযোগ নাই। তো এখান থেকে আপনারা জাস্ট প্রথম ধাপ কোনটি, বা এই কোনটা প্রথম স্থায়ী পদার্থ, এবং সর্বশেষ ধাপে কি তৈরি হয়, এই জিনিসগুলো আপনারা একটু পড়তে হবে। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এই অংশটুকু পড়া, ঠিক আছে। কোন অংশ, সেটা হচ্ছে C3, C4 এবং ক্যাম্প পথের তুলনা। এটা একটা আপনারা ইন্টারমিডিয়েট বইতেও পাবেন বা অনার্স এর বইতেও পাবেন। সেই একটা বিশাল একটা ছক আছে, পার্থক্য আর কি, তুলনামূলক পার্থক্য, সেই ছকটা যদি পড়ে ফেলেন তাহলে এখান থেকে আমার মনে হয় যে প্ল্যান্ট ফিজিওলজি থেকে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনটা এখান থেকে পাবেন, ঠিক আছে। বিশেষ করে C3 বা C4 সারা সংশ্লেষণ অংশ, সেখান থেকে পুরো 3টা পার্ট আছে, ঠিক আছে। এরকম 3টা অংশে আপনারা দেখবেন যে ভাগ করা আছে, C3, C4, ঠিক আছে, C3, C4 এবং ক্যাম, ঠিক আছে, এই 3টা অংশে ভাগ করা আছে। তাই এই জিনিসগুলো আপনারা এখানে পড়ে ফেলবেন, ঠিক আছে। এই 3টা অংশে ভাগ করতে পারলে আপনাদের মোটামুটি সব কভার হয়ে যাবে এই অংশটা। আর শোষণে যখন পড়বেন, শোষণে আপনাদের দুই ধরনের শোষণ আছে, অবাধ এবং সবাত শোষণ। এই অবাধ শোষণ বা সবাত শোষণে কোন কোন উদ্ভিদে ঘটে, কোন বই থেকে পড়লে ভালো হবে? পার্ট ওয়ানে ম্যাক্সিমাম আপনি ইন্টারমিডিয়েট বইটাই পড়ে ফেলবেন, এবং খুব ভালোভাবে পড়বেন। ইন্টারমিডিয়েটে যে হাসান স্যারের বইটা আছে, আমার মনে হয় এটা পড়লেই আপনাদের পুরোটা কাভার করবে, ঠিক আছে, পার্ট ওয়ান এর ক্ষেত্রে। তবে পার্ট টু এর ক্ষেত্রে ইন্টারমিডিয়েট বইতে আসলে পুরো সিলেবাস নাই। প্ল্যান্ট ফিজিওলজি কিছু পার্ট পাবেন, পরবর্তীতে আসলে এটা পাবেন না। তখন আপনাদের অনার্সের কিছু বই পড়তে হবে, ঠিক আছে। তো আপনারা ইন্টারমিডিয়েট বইতে যতটুকু সিলেবাস কাভার করে ঠিক অতটুকু অংশ ইন্টারমিডিয়েট বই থেকেই পড়বেন। যেহেতু আপনাদের সময় কম, এখন অত বেশি ডিটেলস বা অনার্সের এতগুলো বই আপনাদের আসলে খুঁজে বের করা খুব কঠিন। সবগুলো টপিক এক বই থেকে পাবেন কিনা, এরকম বই আসলে এখন কিছু পাবলিকেশন অলরেডি বের করেছে, ঠিক আছে। কবির পাবলিকেশনে আপনারা হয়তো যারা পড়াশোনা করছেন তারা হয়তো একটা বই বের করছে আসলে এই আপনাদের সিলেবাস এর উপর ভিত্তি করে, বই বের করার চেষ্টা করছে। এখন কতটুকু ভালো হয়েছে সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। আপনারা একটু বই খুলে দেখতে হবে যে আপনারা আসলে এখানে সবগুলো সিলেবাস কাভার করে কিনা, ঠিক আছে। তো ওটা আপনারা দেখতে পারেন, যেহেতু সময় কম, আপনারা বেশি বই অ্যানালাইসিস করতে গেলে দেখা গেছে যে পুরোটা সময় নষ্ট হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটা বই সিলেক্ট করতে পারেন বাজার থেকে নিয়ে, এবং ওখান থেকে পড়তে পারেন, ঠিক আছে। আর যখন আপনার গ্লাইকোলাইসিস অংশটা পড়বেন, ঠিক আছে, এই গ্লাইকোলাইসিস এবং C3 সাইকেলটা পুরোটা সেম সাইকেল। C3 আর একটা নাম আছে কেলভিন এবং বেসন চক্র, এগুলো আপনারা খুব সহজে পড়বেন। লবণ শোষণ প্রক্রিয়া, নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়া, এগুলো আপনারা খুব ভালোভাবে পড়তে হবে। যেমন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মধ্যে কি কি আছে, ঠিক আছে, ফিজিওলজিক্যালের মধ্যে আছে যেমন আমরা যখন বজ্রপাত হয় তখন যে বাতাসে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটা কিন্তু
মাটিতে সংঘটন হতে পারে, ঠিক আছে? সেটাই হচ্ছে ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। আর বায়োলজিক্যাল প্রক্রিয়ার মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে? এই অ্যাজোটোব্যাক্টরটা ব্যাকটেরিয়াটা বাতাস থেকে যে নাইট্রোজেনটা আছে সেটা উদ্ভিদের মূলে সংবধন করতে পারে, উদ্ভিদের মূলে অথবা মাটিতে সংবধন করে। এটাই হচ্ছে যে কি কি কোন ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবধনে কাজ করে, এটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? নিচে কোন ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবধন করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের আসতে পারে যে নিচে কোন ব্যাকটেরিয়াটি নাইট্রোজেন সংবধন করে, তো তখন আপনাদের এই বিষয়টা আসতে পারে, ঠিক আছে? এরপর লবণ শোষণ প্রক্রিয়া, এখানে কয়েকটা প্রক্রিয়া আছে অ্যাক্টিভ শোষণ, প্যাসিভ শোষণের মধ্যে, ঠিক আছে? এগুলো একটু পড়তে হবে। আর সুপ্ততার কারণগুলো পড়তে হবে, কি কি উদ্ভিদের কি কি ধরনের সুপ্ততা আছে। যেমন আমাদের সবচেয়ে বেশি সুপ্ত কাল হচ্ছে যে ভারতীয় যে পদ্ম আছে, পদ্ম ফুল যেটা, সেই পদ্ম ফুলের বীজ হচ্ছে সবচেয়ে বেশি সুপ্তাবস্থা থাকে, সাধারণত 400 বছর পর্যন্ত থাকতে পারে সুপ্তাবস্থায়। তাহলে নিচে কোন উদ্ভিদের বীজটি সবচেয়ে বেশি সুপ্তাবস্থায় থাকে সেটা আপনার এখান থেকে উদাহরণ হিসেবে পড়তে হবে। এবং কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো আপনাদের দরকার হবে, ঠিক আছে? সুপ্তাত্ম, ঠিক আছে? এখানে আপনাদের কিন্তু অনেকগুলা প্রশ্ন আছে যে কিভাবে সুপ্তাবস্থা ভাঙা যায়, ঠিক আছে? সুপ্তাবস্থার কারণগুলা কি কি। যেমন বাইরে একটা কোট আবরণ থাকে বীজের, এই কোট আবরণের কারণে অনেক সময় হতে পারে, বাইরের টেম্পারেচারের জন্য অনেক সময় সুপ্তাবস্থায় থাকতে পারে। এগুলো একটু পড়তে হবে। ফটোপিরিয়ডিজম এটা আপনারা জানেন, ঠিক আছে? ফুল ধারণ করার জন্য স্বল্প দিন বা দীর্ঘদিনের যে বিষয়টা আছে সেগুলো আপনারা ইন্টারমিডিয়েটও পড়ছেন, পরবর্তীতে ভালো মতো পড়ছেন, এটা পারবেন। ভার্নালাইজেশন হচ্ছে যে বীজ বা চারা অবস্থায় উদ্ভিদকে আমরা যখন সত্য মানে ঠান্ডা প্রয়োগ করবো তখন সেটাকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। এগুলো জাস্ট একটু পড়তে হবে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যে আপনাদের এখানে সাধারণত আপনাদের বেশি আসবে না, এগুলো হচ্ছে পুরোটা রিটেনের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে কিছু সুক্রোজ কোনটি আহ কি বলা হয়, এই এই সুক্রোজে কয়েকটা প্রকার আছে, ঠিক আছে? মনোসুক্রোজ, ডাইসুক্রোজ, এই যে এই জায়গাগুলোতে একটু পড়তে হবে, ঠিক আছে? নিচে কোনটি মনোসুক্রোজ, কোনটি মনোস্যাকারাইড আর কি, মানে সুক্রোজ বলতে চিনি যেটা, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এই জিনিসগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? আর অ্যালকালয়েড আমরা একটু আগে পড়ছি যে বিভিন্ন রকম অ্যালকালয়েড আছে, সেই অ্যালকালয়েডের গুরুত্বটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? গুরুত্ব বলতে যেমন মরফিন, এরপরে আপনার ট্যানিন, ঠিক আছে? এরপরে আপনার চাতে যে অ্যালকালয়েড গুলো আছে, ঠিক আছে, থিয়ানিন, তো সেগুলো আপনাদের লাগবে, ঠিক আছে? আমরা এখন পরের স্লাইডে চলে যাই। এই স্লাইড আসলে হয়ে গেছে। বাজারে কোন বই সবচেয়ে ভালো সেটা আসলে বলা তো কঠিন, এবং আমি তো আসলে এখানে বইয়ের পাবলিকেশন করতে আসি নাই। আপনারা নিজেরা বই একটু বাজারে গিয়ে দেখবেন, ঠিক আছে? বাজারে আসলে বেশ কিছু বই বের করছে, তো দুইটা তিনটা বই দেখবেন, ঠিক আছে? দুইটা তিনটা বই দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই বইটা মোটামুটি সিলেবাসও কভার করে এবং আমার কাছে মনে হচ্ছে যে ভালো, তাহলে এটা একটু বাছাই করবে। এরপর আছে হচ্ছে আপনাদের সাইটোলজি, সাইটোজেনেটিক্স। এখানে আপনাদের ক্রোমোজোমাল অ্যাবারেশন নিয়ে কিছু প্রশ্ন আসবে। তো ক্রোমোজোমাল অ্যাবারেশন নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে। এই ক্রোমোজোমাল অ্যাবারেশনটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে? এখানে দুই ধরনের ক্রোমোজোমাল অ্যাবারেশন আছে, একটা গঠনগত, একটা হচ্ছে সংখ্যাগত, ঠিক আছে? আর ক্রোমোজোমের ভৌত গঠনটা পড়তে হবে। ভৌত গঠনের মধ্যে যে ক্রোমোজোমের যে গঠনটা আছে, ফিজিক্যাল গঠন যেটা, আমরা জানি যে ক্রোমোজোমের বাহু আছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার আছে, এই জিনিসগুলো আপনাদের পড়তে হবে, ঠিক আছে? আর জেনেটিক্স এর মধ্যে মেন্ডেলের সূত্রটা খুব ভালোভাবে পড়বেন এবং মেন্ডেল সম্পর্কে জানবেন, ঠিক আছে? মেন্ডেলের বাসা কোথায়, মানে তার জন্মভূমি কোথায়, তিনি আসলে কে ছিলেন, ঠিক আছে? একজন চার্লস ফাদার ছিলেন, ঠিক আছে? এবং সেখানে তিনি কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন এবং কতটা বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন, তো সেই জিনিসগুলো একটু আর কি আপনারা একটু দেখবেন। এবং মেন্ডেলের সাথে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলো এখানে পড়তে হবে, ঠিক আছে? আর এখানে আপনাদের আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অংশটুকু, রিকম্বিনেন্ট ডিএনএ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বগুলা, ঠিক আছে? আমরা এখানে অনেকগুলা উদ্ভিদ আহ, বা প্রাণীর আবিষ্কার হয়েছে, এবং আমরা এখন পোকাবিহীন কি খাচ্ছি, বেগুন খাচ্ছি, ঠিক আছে? কি কারণে? বিটি বেগুন নামে যে ব্যাসিলাস থুরিনজিয়েসিস, ঠিক আছে, আমরা এটা নাম শুনছি, ঠিক আছে? বিটি বেগুন, ঠিক আছে? এই ব্যাসিলাস থুরিনজিয়েসিস যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার উপাদানটা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে যখন বেগুনের মধ্যে প্রবেশ করানো হয় তখন এখানে আসলে কোনো পোকা সহজে আক্রমণ করতে পারে না। তো এরপরে গোল্ডেন রাইস, ঠিক আছে, আরো বিভিন্ন যে ভেড়ার লোম বৃদ্ধি, এগুলো আপনারা পড়ছেন। ভেড়ার লোমের বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করা হয়, এই এই গুরুত্বগুলো এখানে আপনারা পড়বেন।
আর টিস্যু কালচারটা, এখানে আপনাদের কোন ধরনের কালচার কিসের জন্য ব্যবহার করা হয় সেখানে অনেকগুলো কালচার সিস্টেম আছে, এগুলো আসলে রিটেনে কোশ্চেন, জাস্ট একবার রিডিং করবেন, এটা আপনার ইন্টারমিডিয়েট বইতেও আছে, ঠিক আছে। পোস্ট সাসপেনশন কালচার, সোমাটিক ভ্রূণের কালচার, হ্যাপ্লয়েড উৎপাদন এবং ক্লোনাল বংশবিস্তার, এগুলো মোটামুটি সবগুলো ইন্টারমিডিয়েট বইতে আছে। জাস্ট একবার রিডিং করলে আপনাদের মোটামুটি হবে এখান থেকে, ঠিক আছে। পরের ধাপ হচ্ছে হর্টিকালচার। হর্টিকালচারের মধ্যে সার পড়বেন, সার। সার আপনারা জানেন তিন ধরনের সার আছে। তিন ধরনের সার আছে, কি কি সার আছে? একটা হচ্ছে জৈব, অজৈব এবং জীবাণু সার, ঠিক আছে। তাহলে জীবাণু সার কোনটি, নিচের কোনটি জীবাণু সার? ঠিক আছে, আমরা এই যে অ্যাজোটোব্যাক্টর যেগুলো নাইট্রোজেন সংবধন করে সেগুলো হচ্ছে জীবাণু সার। তো এই জিনিসগুলো পড়তে হবে। পদ্ধতি প্রয়োগ এগুলো খুব বেশি দরকার নাই। আবার নিচের নাইট্রোজেন ঘটিত সার গুলা কোনগুলা, ঠিক আছে। নাইট্রোজেন ঘটিত সার কোনটি, যেমন ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত সার, এখানে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 46% নাইট্রোজেন থাকে। তো এই 46% নাইট্রোজেনটা বা ইউরিয়া সারে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে, এগুলো আপনাদের এমসিকিউ হিসেবে আসবে। আর কিছু গ্রোথ রেগুলেটর আছে, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ঠিক আছে, ইথিলিন। এই প্রত্যেকটা গ্রোথ রেগুলেটরের বৈশিষ্ট্যগুলো একটু পড়বেন। এথনোবোটানি সম্পর্কে আপনারা যদি সাবজেক্ট পড়ছেন, এটা আসলে বিভিন্ন আমাদের যে এথনিক পিপল গুলো আছে তারা বিভিন্ন উদ্ভিদ ব্যবহার করে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি না। তো এখান থেকে আমাদের আসলে স্টাডি করাটাই হচ্ছে এথনোবোটানি। সেখানে ভেষজ উদ্ভিদ কিছু রয়েছে, তারা কিছু খাবার হিসেবে উদ্ভিদ গ্রহণ করে, একদম ইউনিক ইউনিক কিছু উদ্ভিদ আছে। আর ঔষধি উদ্ভিদের সংরক্ষণ এবং টেকসই ব্যবহার হিসেবে আমাদের কিছু অংশ পড়তে হবে। যেমন ঔষধি উদ্ভিদ কি কি আছে এখানে, আমাদের প্রত্যেকটা উদ্ভিদ, যেগুলো উদ্ভিদগুলো আছে, যেমন ডায়রিয়ার জন্য কিছু উদ্ভিদ ব্যবহার করা হয়, কলেরার জন্য কিছু উদ্ভিদ ব্যবহার করা হয়, এরপরে যে পেটের রোগের ভালো করার জন্য একটা রোগ, কৃমি রোগ সারানোর জন্য কিছু উদ্ভিদের রস ব্যবহার করা হয়। এগুলো উদ্ভিদের নামগুলো পড়তে হবে এবং উইথ সাইন্টিফিক নেম সহ, ঠিক আছে। অবশ্যই সাইন্টিফিক নেম সহ উদ্ভিদের নামগুলো পড়তে হবে। আর সর্বশেষ আছে হচ্ছে আপনাদের ইকোলজি। ইকোলজি আপনাদের জন্য সবচেয়ে সহজ একটা টার্ম আর কি, মানে এখানে আপনাদের খুবই সহজ অংশ থাকবে, ঠিক আছে। বাস্তুতন্ত্র যেটা পড়বেন, পুকুরের বাস্তুতন্ত্রে কোনটি উৎপাদক হিসেবে কাজ করে। পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক আলাদা এবং স্থলজ বাস্তু সংস্থান সেটার কিন্তু উৎপাদক আলাদা হবে, ঠিক আছে। এগুলো করতে হবে। আর দূষণ তো আপনারা জানেন, দূষণ বিভিন্ন রকমের দূষণ আছে, ঠিক আছে। বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, ঠিক আছে। সব ধরনের দূষণ সম্পর্কে আপনাদের একটু একটু করে পড়তে হবে। তো এখানে আপনাদের আসলে জাস্ট রিডিং পড়া ছাড়া আসলে তেমন কোনো তেমন কিছু নাই। রিডিং করতে হবে, দুইবার তিনবার করে রিভাইজ দিয়ে রিডিং করতে হবে, ঠিক আছে। এখানে আসলে অত বেশি কিছু নাই, ঠিক আছে। এর পরেরটা যদি যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিপর্যয় আছে, যেমন গ্রিন হাউস ইফেক্ট, এটা খুবই আলোচনার বিষয়বস্তু। এটা আপনারা বাংলাদেশ বিষয়গুলি অংশ পড়ছেন এবং এখানেও পড়বেন, ঠিক আছে। তো এইখানে যেহেতু গ্রিন হাউস গ্যাস কোনগুলা, ঠিক আছে, এবং কোনটার জন্য কত পার্সেন্ট দায়ী, তাহলে এখানে আপনাদের যেমন কার্বন ডাই অক্সাইড প্রায় 49% দায়ী, ঠিক আছে। এগুলো জিনিস আপনাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। এরপরে অ্যামোনিয়া আপনার দায়ী আছে, ঠিক আছে। অ্যামোনিয়া বলতে মিথেন। এরপরে আপনার ক্লোরোফ্লোরো কার্বন, ঠিক আছে, সিএফসি, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাদের লাগবে। এটা কত পার্সেন্টের জন্য দায়ী, ক্লোরোফ্লোরো কার্বন কত পার্সেন্ট দায়ী, এই গ্রিন হাউস ইফেক্টটা কি, এই জিনিসটা লাগবে। ওজোন স্তর কি, ওজোন স্তর হচ্ছে O3, ঠিক আছে। এই ওজোন স্তরের যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদের কি কি রোগ হবে? আল্ট্রাভায়োলেট আল্ট্রাভায়োলেট বি, এই রোগগুলো আমাদের যে যদি রশ্মিগুলো আমাদের শরীরে আসে তাহলে বিভিন্ন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এগুলো আপনারা পড়বেন। আর এই খরা, শুষ্কতা, শুষ্কতা, লবণাক্ততা, এগুলো আপনারা তো মোটামুটি পারবেন, জাস্ট একবার রিডিং করলে হবে। আর বাংলাদেশের বনজ অঞ্চল থেকে, বাংলাদেশে তিন ধরনের বনভূমি পাওয়া যায়, সেই অঞ্চলগুলো একটু পড়বেন, ঠিক আছে। চিরহরিৎ বা চিরহরিৎ বনাঞ্চল, ঠিক আছে। এরপরে পত্রঝরা বনাঞ্চল এবং ম্যানগ্রোভ বনাঞ্চল, এই তিনটা ধরনের বনাঞ্চলের বৈশিষ্ট্য এবং এখানে কি কি উদ্ভিদ পাওয়া যায় সেই উদ্ভিদগুলোর নামগুলো পড়তে হবে, ঠিক আছে। তাহলে বনাঞ্চলের ধরনের মধ্যে তিনটা ধরনের বন আছে, এবং তিন ধরনের বনের কি লাগবে, বৈশিষ্ট্য এবং উদাহরণ, কি কি উদ্ভিদ পাওয়া যায় সেই উদ্ভিদগুলোর উদাহরণ, ঠিক আছে। এবং এই সকল বনের আয়তন কত, ঠিক আছে। যেমন সুন্দরবনের আয়তন কত, সুন্দরবনের কোন অঞ্চলে অবস্থিত, এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। আর বনভূমি ধ্বংসের কারণ, এগুলো আপনারা মোটামুটি সবাই পারবেন। প্রতিরক্ষা এবং সংরক্ষণের উপায়, ঠিক আছে। এগুলো জাস্ট রিডিং করলেই পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 বিষয়ভিত্তিক
পুরোটার উপর আর কি আপনাদের গাইডলাইন। ঠিক আছে, আপনারা মোটামুটি পড়ার চেষ্টা করবেন, যেহেতু সময় খুব কম আছে। আপনারা একটু সাবজেক্ট ভিত্তিক দ্রুত পড়ার চেষ্টা করবেন। এর মাঝখানে আবার অনেকে 47 আছে, তো এটাও পড়তে হবে। তো 49 যাদের আছে তারা একটা স্পেশাল যেহেতু সুযোগ, আপনারা পড়াশোনা করতে থাকবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আর আসলে অনেক সময় আলোচনা করলাম। পশ্চিম বাংলায় হবে কিনা? হ্যাঁ, পশ্চিম বাংলা এবং ইংলিশ দুইটাতেই থাকবে। আপনারা যেটাতে কমফোর্টেবল সেটাতেই থাকবেন। আর বই বাজার থেকে দেখে নিতে হবে, কারণ এক একটা বইয়ের এক একটা অংশ ভালো হয়, তো পুরো অংশ আসলে আপনারা ভালো পাবেন না। তো যে অংশে ভালো পাবেন সেই অংশ দেখে আপনারা পড়তে হবে। তো সেই হিসেবে আমার সাজেশন থাকবে অ্যাটলিস্ট দুইটা বই কেনা। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর একটু যত যে কয়দিন আছে একটু পড়াশোনা করতে থাকেন সবাই। আশা করছি সবার জন্য ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই।